কি কোন কেউ দেখতে পাচ্ছেন না স্ক্রিন? জি ভাই আস্তে দেখা যাচ্ছে। আস্তে কারে জানি আওয়াজ অনেক জোরে আসছে। আচ্ছা যাই হোক, এই আমরা শুরু করি। হ্যাঁ, আমাদের মূলত আগে দেখি যে আমরা এই কোর্সে মূলত কি কি শিখবো সেটা একটু দেখি, এরপর আমরা আস্তে আস্তে আগাচ্ছি। তো আরেকটা জিনিস আছে, প্রোগ্রামিং মডিউল কই। মূলত কার জানি এটা একটু ডুপ্লিকেট হচ্ছে আর কি। Wait. হুম। আচ্ছা, আপনাদের মাঝখানে কেউ কি স্ক্রিন শেয়ার করা আছে নাকি? না। Whoever infinity mirror, you don't share your entire screen for the browser window. ওকে, কি স্ক্রিনটা এবার দেখা যাচ্ছে আমার ক্লিয়ার? জি ভাই ওকে, তাহলে দেখেন আমরা প্রথমে যে জিনিসটা শিখবো, দেখেন সি প্রোগ্রামের একদম শুরু থেকে শিখবো। কারণ কি, আপনার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে বেসিক জিনিসটা সেটা শুরু হচ্ছে আপনার সি প্রোগ্রামিং। যেমন ধরতে পারেন হচ্ছে আপনারা যখন পাইথন টাইথন করছেন, বিল্ট ইন কিছু মেথড থাকে, অনেকগুলো ফাংশন আগে থেকে দেওয়া থাকে। এই কারণে আপনি একটা লেন্থ বার করবেন, জাস্ট খালি লেন্থ ফাংশন কল করলে সে লেন্থটা বের করে দিল। তারপর আপনি ক্যারেক্টার গুলা একসাথে যোগ করবেন, ও ব্যাকএন্ডে খালি একা একা যোগ করে ফেললো মানে স্ট্রিংটাকে। কিন্তু কিভাবে যে করে এই বিষয়গুলো জানতে হলে আপনাকে সি প্রোগ্রামিং জানতে হবে। আর আপনার বেসিক যত স্ট্রং হবে, মানে বেসিকটা ভিত্তিটা যত স্ট্রং হবে, আপনার বাকি জিনিসগুলা ওটার উপর তত বেশি স্ট্রং করা যাবে। এই কারণে আমরা প্রোগ্রামিংটা শুরু করবো একদম সি প্রোগ্রামের বেসিক থেকে। সি প্রোগ্রামের বেসিকে কি কি শিখবো? সি প্রোগ্রামের বেসিকে আমরা শিখবো আসলে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং এর লজিক গুলো কিভাবে কাজ করে, কিভাবে যোগ বিয়োগ গুণ ভাবে, মানে লজিক মোটামুটি। এরপর কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করে, কিভাবে আমরা ডাটা টাইপ ডিক্লেয়ার করতে পারি, কিভাবে আমরা ইনপুট আউটপুট নিয়ে কাজ করতে পারি, এইগুলা সম্পর্কে দেখবো। এক সেকেন্ড, হ্যাঁ। সো যাই হোক, দেখেন আমরা হচ্ছে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে, ডাটা টাইপ কি, এই জিনিসগুলো যে ভেরিয়েবল, ডাটা টাইপ, ইনপুট আউটপুট, তারপর হচ্ছে ইফ এলস লুপ অ্যারে ফাংশন, এই জিনিসগুলো প্রত্যেকটা প্রোগ্রামিং এরই মূল। মানে আপনি সি প্রোগ্রামিং করেন, সি প্লাস প্লাস করেন, জাভা করেন, তারপরে আপনি পাইথন করেন, রুবি করেন, যে কোনো পৃথিবীর যে কোনো প্রোগ্রামিং করেন, সব প্রোগ্রামিং এর ক্ষেত্রে এইগুলা বেসিক। আর এই বেসিক এর জিনিসগুলো যদি আপনি না শিখেন তাহলে ভবিষ্যতে অন্য প্রোগ্রামিং শিখতে কঠিন হবে। আর একবার যদি আপনি এই জিনিসগুলো, মানে এখানকার যে কয়েকটা টপিক আছে, ভেরিয়েবল, ডাটা টাইপ, ইফ এলস, অ্যারে, ফাংশন, এই কয়েকটা যদি মানে খুব ভালো করে শিখতে পারেন, তাহলে ভবিষ্যতে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা আপনার করতে সর্বোচ্চ 7 দিন সময় লাগবে। 7 দিনও লাগে না, 5 দিনের মধ্যে আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন। এই কারণে মূলত আমাদের কোর যে সি প্রোগ্রামিং এর বেসিকটা, সেটা আমরা ভালোভাবে শিখবো। আর একটা জিনিস শিক্ষা তখনই সফল হবেন যখন ওই শেখার পরবর্তী ওই টপিকের বেশ কয়েকটা প্রবলেম সলভ করবেন। এই কারণে যখনই আমরা দেখেন যোগ বিয়োগ গুণ ভাগ করবো, তখন আমরা ম্যাথমেটিক্যাল রিলেটেড প্রবলেম দিব। প্রবলেমগুলো যখন আপনি সলভ করবেন, কিভাবে সলভ করে আমি দেখাই দিব, তখন দেখবেন যে একই জিনিস লুপ আপনারা অনেকে শিখছেন, পলিটিক থেকে আপনার লুপ শিখছেন, কিন্তু যদি একটা লুপের প্রোগ্রাম দিয়ে আপনি পারবেন না। কারণ কি, আপনার বেসিকটা দুর্বল আছে। আর বেসিকটা স্ট্রং হবে কখনই, যখন আপনি হচ্ছে ওই টপিকের বেশ কয়েকটা প্রবলেম সলভ করেন। আপনি যদি 5টা 10টা করে প্রবলেম সলভ করেন যে কোনো টপিকের, দেখবেন যে ওই টপিকটা ক্লিয়ার। প্রবলেম কি, যে কোনো ধরনের সমস্যাটাই হতে পারে একটা প্রবলেম, যে কোনো। তো প্রবলেমের ক্ষেত্রে যখন সলভ করেন তখন দেখবেন যে একটা কমা দেওয়ার কারণে আপনার ওই কোডটা অ্যাকসেপ্ট হচ্ছে না। আমরা একটু পরে দেখবো আর কি। তো এই কারণে যখন আপনি ধরে ধরে ভাবে প্রবলেম সলভ করবেন, তখন দেখবেন যে আপনার বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে। এরপর আমরা যখন লুপ শিখবো, লুপ রিলেটেড আমরা প্রবলেম সলভ করব। যখন আমরা অ্যারে শিখবো, তখন আমরা অ্যারে রিলেটেড প্রবলেম সলভ করব। যখন আমরা ফাংশন শিখবো, তখন ফাংশন নিয়ে প্রবলেম সলভ করবো। মানে প্রত্যেকটা বিষয়ে আমরা প্রবলেম সলভ করে করে আগাবো আর কি। তো যখন আপনি প্রবলেম সলভ করে করে আগাবেন প্রত্যেকটা টপিকের,
যখন আপনি প্রবলেম সলভ করে করে প্রত্যেকটা টপিক আগাবেন তখন কি হবে জানেন, এইখানকার যত টপিক আছে এগুলো আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। তখন আপনি যদি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাই কঠিন যাই কিছু দিক না কেন আপনার সবকিছু করতে পারবেন, কারণ প্রত্যেকটা জিনিসের মধ্যে এরপর আর প্রোগ্রামিং এর কিছু নাই, প্রোগ্রামিং এর সব জিনিস এটুকার মধ্যে আছে। এখন এইগুলাই ব্যবহার করে বিভিন্ন টেকনিক ইউজ করে করে অন্যান্য কাজ করা হয়, কিন্তু এটার বাইরে কিছু নাই। সুতরাং এখানে আমরা করব, এখানে রিলেটেড আমরা বেশ কিছু প্রবলেম সলভ করবো আর কি। হ্যালো, ও একটু ক্লাস নিচ্ছি অনলাইনে। হ্যাঁ, না, লেট হবি শেষ হতে। কেবল শুরু করুন তো, দেখ 1.5 ঘন্টা লাগবে, 1.5 ঘন্টার মতন। আচ্ছা, আচ্ছা দিমুনি। আচ্ছা যাই হোক, তো যখন আমরা এই জিনিসগুলো শিখে যাব তখন মানে আপনার প্রোগ্রামিং নলেজটা চলে আসবে। এরপর আমরা শিখবো হচ্ছে আপনার ডাটা স্ট্রাকচার। ডাটা স্ট্রাকচারের মধ্যে কি কি শিখবো দেখেন, আমরা হচ্ছে প্রথমে সি প্লাস প্লাস এ শুরু করবো। ডাটা স্ট্রাকচার মূলত সি প্লাস প্লাস এর পার্ট। ডাটা স্ট্রাকচারটা কেন শিখবো এই প্রশ্ন যদি উত্তর বলেন তাহলে প্রথমকার উত্তরটাই হচ্ছে কি, আপনার বাংলাদেশের যে কোনো টপ কোম্পানি যান না কেন সব কোম্পানিতে হচ্ছে আপনার ডাটা স্ট্রাকচার রিলেটেড প্রবলেম দেয়। আপনি ফেসবুক, গুগল, মাইক্রোসফট এদের যত বড় বড় কোম্পানি আছে সব কোম্পানির কোডিং রাউন্ডের প্রবলেম গুলো হয় ডাটা স্ট্রাকচার রিলেটেড। এই কারণে আপনার যত ডাটা স্ট্রাকচার ক্লিয়ার থাকবে তত কাজ করতে পারবেন। যেমন ধরেন যে একটা কঠিন একটা সফটওয়্যার বানাবেন, কঠিন একটু মানে কি উবারের মতন, উবারের মতন সফটওয়্যার বানাবেন, কিন্তু উবারের সফটওয়্যারে কি হয়, উবার বলেন গুগল ম্যাপ বলেন এই জাতীয় সফটওয়্যারের মধ্যে কি হয় যে আপনি এখানে আছেন, আপনি এইখানে যাবেন, তখন কিন্তু দেখায় যদি এদিক দিয়ে যান 2 মিনিট লাগবে, এদিক দিয়ে যান 5 মিনিট লাগবে, এখান থেকে মতিঝিল হয়ে ঘুরে যান এদিক দিয়ে 3 মিনিট লাগবে। এভাবে কিন্তু বিভিন্ন রাস্তা দেখায়। তো এই এই জিনিসটা যেভাবে এক্সপ্রেশন করতেছেন, এটা কিন্তু কোডিং এ এক্সপ্রেশন যদি করতে চান মানে কোডিং এর মাধ্যমে উপস্থাপন করতে চাই, তখন কিন্তু আপনি নর্মালি ভাবে পারবেন না। এটার ক্ষেত্রে একটা ডাটা স্ট্রাকচার, সেটা হচ্ছে আপনার গ্রাফ। আপনি যদি গ্রাফ জানেন তাহলে দেখতে বের করতে পারবেন যে এখান থেকে ওখানে যাওয়ার দূরত্ব কত, এখান থেকে ওখানে যাওয়ার দূরত্ব কত। সেই অনুযায়ী কিন্তু আপনি রাস্তাটা দেখাইতে পারবেন, যদি তুমি এদিক দিয়ে ঘুরে যাও তাহলে তুমি এত তাড়াতাড়ি যাইতে পারবে। তার মানে আপনার গ্রাফ শিখা লাগবে। এরপর যদি আমরা বলি যে আপনি একটা ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম বানাবেন, ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম কি হয়, একটা ফোল্ডার থাকে, ধরেন যে আমি দেখলাম হচ্ছে সি ড্রাইভ, সি ড্রাইভের মধ্যে অনেকগুলো ফোল্ডার থাকে, যেমন সফটওয়্যার একটা ফোল্ডার রাখলাম, প্রজেক্ট নামে একটা ফোল্ডার রাখলাম, তারপরে হচ্ছে প্রজেক্টের পর ধরেন যে ইমেজ, ইমেজ নামে একটা ফোল্ডার রাখলাম। এরপর আবার কি সফটওয়্যারের মধ্যে আবার আমরা অনেকগুলো ফোল্ডার রাখি, যে সফটওয়্যারের মধ্যে ধরেন যে ভিডিও এডিটিং সফটওয়্যার, তারপরে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইমেজের মধ্যেও রাখি। এরকম ভাবে কি আমরা অনেক ফোল্ডার করি না আমাদের কম্পিউটারে। জি ভাই। তো দেখেন এই যে এই ধরনের এই যে এইভাবে যে ফোল্ডার গুলা, ফোল্ডার কার মধ্যে কোন ফোল্ডার, ফোল্ডারের মধ্যে ফোল্ডার এভাবে থাকেই। তো এতগুলো ফোল্ডার কিন্তু আপনি নর্মাল কোডিং দিয়ে রাখতে পারবেন না, তখন এটাকে ইমপ্লিমেন্ট করতে হলে একটা জিনিস থাকা লাগবে, সেটা হচ্ছে আপনার ট্রি। আপনি যদি ট্রি জানেন তাহলে যে কোনো ফাইল ম্যানেজমেন্ট রিলেটেড সফটওয়্যার যখন বানাতে যাবেন তখন এই কনসেপ্ট আপনার কাজে লাগবে। তো এখানে ট্রি, গ্রাফ, তারপর আপনার স্ট্যাক কিউ, এ ধরনের বহুত কাজ আছে, অনেকগুলো কাজ আছে। যেমন ধরেন যে এটা গেল ট্রি আর হচ্ছে গ্রাফের কথা। এরপর ধরেন যে কিউ, কিউটা কখন কাজে লাগবে, ধরুন যে আপনি একটা সফটওয়্যার বানাবেন যেখানে হচ্ছে কি এই ভিডিও ডাউনলোডিং এর সফটওয়্যার, তো ভিডিও ডাউনলোড এখন একটা ডাউনলোড দিল, ওইটা এখন লোডিং চলতে থাকবে, ওইটা শেষ হওয়ার পরবর্তী তারপরে যেটা সিলেক্ট করছে ওইটা ডাউনলোড শুরু হবে, তারপরে এটা ডাউনলোড শুরু হবে, এই সিরিয়াল একটার পর একটা ডাউনলোড হচ্ছে। এই জাতীয় যখন আপনি সফটওয়্যার বানাবেন যে কোনো জিনিসই বানাবেন তখন একটা কিউ। আর একটা কিউ এর এক্সাম্পল হতে পারে টিকিট, টিকিট কাটিং এর একটা সফটওয়্যার বানাবেন, তো কি টিকিটের সফটওয়্যারে যখন দেখেন বাংলাদেশ অনলাইন যদি ট্রেনে টিকিট কাটেন দেখবেন যে যখন একটা ক্লিক করে রাখেন ওটা দেখবেন যে 5 মিনিটের লাগে ব্লক হয়ে যায়। 5 মিনিট পরে ওটা যদি ব্লক কেউ টিকিটটা কিনে তাহলে ওটা কিনলো, নাহলে ওটা আবার ফ্রি হয়ে যায়। তার মানে কি এখানে আপনি একটা কিউতে বসায় রাখতেছেন কাউরে ইউজারে। তো এই ধরনের আপনি যদি ডাটা স্ট্রাকচার না জানেন তাহলে আপনি একটু বড় বড় সফটওয়্যার বানাতে পারবেন না। বানাতে পারবেন ছোটখাটো ক্যালকুলেটর, তারপরে এই যে ই কমার্স সাইটের রিলেটেড ছোটখাটো জিনিসগুলো বানাতে পারবেন, কিন্তু যখন আপনি একটু বড় হায়ার লেভেল সফটওয়্যার বানাতে যাবেন তখন কিন্তু আপনার এই ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম গুলো মাস্ট মাস্ট লাগবেই। এই কারণে আমরা মূলত ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদমটা শিখবো। তো এটা শেখার পাশাপাশি এদের রিলেটেড বিভিন্ন আমরা প্রবলেমও সলভ করবো, এটা কোনো সমস্যা না। যখন ডাটা স্ট্রাকচার শেষ হয়ে যাবে তখন আমরা হচ্ছে তাদের অ্যালগরিদম জানবো, কারণ ডাটা স্ট্রাকচার গুলো আপনি রিপ্রেজেন্টেশন ডাটা রাখতে পারেন কিন্তু অ্যালগরিদম যদি না জানেন তাহলে আপনি ইফিসিয়েন্টলি ওটা কাজ করতে পারবেন না। ইফিসিয়েন্টলি বলতে কি, একটা কোড দেখেন, যদি আমরা কোনো একটা যে কোনো কিছু আম, যদি ডিভিজর মানে ডিভিজর বের করার প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রাম যদি আপনাকে বলি শর্টিং,
কোন একটা ডাটা যদি শর্ট করতে বলি, তাহলে শর্ট কিন্তু অনেক ভাবে করা যায়। তো শর্ট করতে কোনোটাত লাগে ধরেন যে 1 সেকেন্ড, কোনোটাত লাগে ধরেন যে 10 সেকেন্ড, কোনো লাগে 2 সেকেন্ড। তো এক এক ধরনের অ্যালগোরিদম আছে। তো আপনি যদি অ্যালগোরিদম না দেন, তাহলে কিন্তু আপনি যে শর্টকাটে শর্টিং এটা করতে পারবেন না। করবেন শর্টিং নর্মাল ভাবে যদি শর্টিং দেন তাহলে 10 টাইম লাগবে। তারপর ধরেন যে সার্চিং, আপনি যদি সার্চ করতে চান, নর্মাল সার্চ যদি করেন, একটা ডাটা আছে, ডাটার উপর নর্মাল সার্চ করলেন, সেখানে পুরো ডাটা খুঁজি বাইর করে আপনাকে ডাটা এনে দিবি। তার মানে ফুল টাইমটা লাগবে। যখন 500 ডাটা লাগে, তাহলে 500 সেকেন্ড টাইম লাগবে যদি 1 সেকেন্ড করে ধরে। কিন্তু এখানে যদি আপনি অন্য একটা সার্চিং অ্যালগোরিদম করে, যেমন ধরেন বাইনারি সার্চ মারেন, তাহলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তার মানে কি, আপনি অ্যালগোরিদম যদি জানেন তাহলে কোডের টাইমটা কমাইতে পারবেন। কারণ আপনি জানেন যে এই কোডের যদি আমি এইভাবে লিখে এই অ্যালগোরিদমে ফেলাই, তাহলে এটা হতে পারে টাইম কম লাগতে পারে। এই কারণে আমরা মূলত অ্যালগোরিদমের বেশ কয়েকটা অ্যালগোরিদম শিখবো। তো যখন আপনি এই পর্যন্ত আসবেন, তখন প্রত্যেকটা টপিকের সাথে সাথে তো আমরা প্রবলেম সলভ করবো। তখন দেখবেন যে মোটামুটি আপনার হাতে প্রায় 300টার মতো আমরা প্রবলেম সলভ করে ফেলছি। আর যদি একজন মানুষ যদি 100-150 প্রবলেম সলভ করে মোটামুটি, তাহলে দেখবেন যে তার মাথার মধ্যে পুরোপুরি লজিকটা চলে আসছে। এটা নিয়ে তার আর কোনো চিন্তা করা লাগবে না, ফুল লজিক তার মাথার মধ্যে থাকবে। এরপর তাকে অঙ্ক দেন, তারপর ফিজিক্স দেন, যে কোনো কিছু দেন, সে পারবে। কারণ কি, আমাদের মাথাটা আসলে আমরা এখনো কোনোদিন কাজে লাগাই না। ডিপ্লোমা আপনারা পড়তেছেন অনেকেই, ডিপ্লোমা কিন্তু আপনারা মাথা কাজে লাগানো লাগে বলেন তো, ডিপ্লোমা পাস করতে? অবশ্যই লাগে ভাই। মা- লাগে না ভাই, আমি দেখছি নকল তো। করতে লাগে। আচ্ছা, মহৎ করতে আলাদা বিষয়, কিন্তু নর্মালি ডিপ্লোমা কিন্তু এত মাথা লাগে না। মানে ডিপ্লোমার ক্ষেত্রে আমি তো পড়ে আসছি, আমি 2-3 রাতে পড়তাম, এই মোটামুটি 3.949095 এরকম রেজাল্ট চলে আসতো। মানে রেজাল্ট করা আহামরি আমার কাছে কঠিন লাগতো না, কারণ একটু মানে লজিক দিয়ে পড়তাম। আমি ওইভাবে ঠাড়া মুখস্থ কিছু করতাম না, আমি নিজে মাথার মধ্যে যা আসতো ওটা থেকে বানায় বানায় লিখতাম। এই কারণে মাথার মধ্যে লজিকটা মেন। আপনার মাথার মধ্যে যে লজিক ভালো থাকে, কিছু পারবেন না, সব জিনিস দেখবেন সহজ লাগতেছে। যে কোনো সাবজেক্ট, আমাদের ডিপার্টমেন্টের যে কোনো সাবজেক্ট পড়তে গেলে দেখবেন যে ওই প্রোগ্রামিং কনসেপ্টটাই চলে আসে। নেটওয়ার্কিং বলে, নেটওয়ার্কিং এর মধ্যেও খুঁজে করতে যাবেন, দেখবেন যে আপনার মাথার মধ্যে প্রোগ্রামিং চলে আসতেছে, যদি আপনি একটু ভালো করে পড়েন। ওকে, তো এইগুলা যখন আচ্ছা শেখা ভাই, হবে। একটা কথা, হ্যাঁ ভাই। আমি হচ্ছে ডিপ্লোমায় থাকতে রিয়েক্ট শিখছিলাম, তারপরে হচ্ছে পাইথন, মেশিন লার্নিং এগুলো শিখছিলাম, কিন্তু আমি হচ্ছে এগুলো লিখতে পারি না, মানে কোড আর রিয়েল লাইফে করতে পারি না, ইমপ্লিমেন্ট করতে পারি না, আমার সিনট্যাক্সই মনে থাকে না, একদম জিরো। মানে কোর্স করছি অনেক, সার্টিফিকেটও হয়েছে, কি সবই হয়েছে, কিন্তু কোথায়, কিছুই পারি না। কোন কোর্স করছিলেন? ডিপ্লোমায় থাকতে করাইছিল একজন আর কি, সে হচ্ছে জার্মান থাকে, সে ফ্রি একটা কোর্স করাইছিল রিয়েক্টের উপরে, আচ্ছা, এই যাই হোক। হ্যাকিং ফিউচার বাংলাদেশ। আচ্ছা, হতে পারে। আমি রিয়াক্ট না কাজ করি না, আমরা সামনে রিয়াক্ট শিখার প্ল্যান আছে। তো যাই হোক, ওইটাও বড় কথা না। বড় কথা হচ্ছে এটা আওয়াজ আসতেছে আপনার মাইক্রোফোন থেকেই। এক সেকেন্ড। হ্যাঁ, আমি বলি এটার হচ্ছে সমস্যাটার মূল কারণ হচ্ছে, দেখেন আপনার বেসিকে অনেক দুর্বল আছে। আপনি যখন বেসিকটা শিখে গেছেন, তখন ওইটা আসলে বেশি বেশি এক্সপ্লোর করেন নাই আপনি। ঠিক আছে, একটা সিনট্যাক্স শিখছেন, রিঅ্যাক্টের হোক আর যে কোনো প্রোগ্রামিং এর বলি আমরা, ধরেন যে আপনি নামপাই পান্ডায় শিখছেন, শিখার পর একটা যে বেসিক জিনিস, হ্যাঁ ওটা যদি এমপি ডট অ্যারে লেখি তাহলে ওটা শর্ট করে। কিন্তু ওইটা দিয়ে আপনি কোনো প্রবলেম সলভ করেন নাই, যে কোনো একটা অ্যারে আসলে ওইটা সরাসরি শেপিং এ আনা, ওই রিলেটেড কাজ করেন নাই বেশি। করছেন হয়তো ওই ভিডিও যেটা দেখাইছে ওইটাই, কিন্তু ওইটার পরবর্তীতে নিজে থেকে আরো 5 ধরনের আর একটু ঘুরাই পেঁচাই দেখবেন। এটা কি করছেন? না, এটা তো দেখি না, আর এই ব্যাপারে তো ধারণাই নাই যে হ্যাঁ, প্রবলেম সলভিং কোন জায়গায় করব। হ্যাঁ, তারা ওইটাই। হচ্ছে ধরেন ইয়া দিলা রিয়াক্টেও, করাইছে। ধরেন যে রিয়াক্টের ক্ষেত্রে আমি যদি রিয়াক্ট করি নাই, আমি রিয়াক্টের পার্সপেক্টিভটা বাদ দিয়ে আমি ধরেন যে ওয়েব ডেভেলপমেন্টের যে কোনো একটা HTML CSS নিয়ে আসি। তখন সিএসএস দেখেন আমাদের অনেক কিছু আছে, যে গ্রিড, সিএসএস গ্রিড আছে, ফ্লেক্স আছে। তো আপনি যখন ফ্লেক্স শিখছেন, তখন ভিডিও যা দেখাইছে ওইটাই মনে হয় করছেন, আমার যতদূর মনে হচ্ছে আর কি। কিন্তু নিজের থেকে যে ফ্লেক্স দিয়ে আরো রকমের নতুন নতুন ডিজাইন এক্সপ্লোর করবেন, ওটা তো করেন নাই মনে হয় না। বেশি কি করছেন? না, এই ব্যাপারে কিছু বলে নাই, আমরা হচ্ছে বলছে যে কোর্স অনুযায়ী আগে যাও, কোড ক্যাম্প থেকে দেখো, ওই রকম আর কি। হ্যাঁ, এইগুলো নিয়ে হচ্ছে মূল সমস্যা। তো এই কারণে আমাদের এই পুরো কোর্সটা আমরা কিন্তু ওইভাবে শিখাই নাই। আমি যে আপনাকে যে শিখাই দিলাম, ধরেন যে যে ভেরিয়েবল, ডাটা টাইপ, কন্ডিশন, ইপিএলস, অ্যারে শিখাই দিলাম। এখন অ্যারে যে আমি শিখালাম, ওই অ্যারেতে আমি ভিডিওর যে 5টা প্রোগ্রাম করাইছি ওই 5টাই করলেন, এতে কোনো লাভ হবে না। এই কারণে আমাদের দেখেন সাথে রাখছে হচ্ছে প্রত্যেকটা জিনিসের সাথে কোডিং চ্যালেঞ্জ আছে। মানে যখন আপনি লুপ শিখবেন, লুপ রিলেটেড আমি আপনাকে অনেকগুলো প্রবলেম প্র্যাকটিস করাবো এবং এগুলো আদায় করেও নিব।
যখন আপনি প্রবলেমগুলো সলভ করবেন তখন দেখবেন যে লুপটা আপনার কাছে ক্লিয়ার হচ্ছে। এরপর আপনি নিজের থেকে আরো এক্সপ্লোর কিভাবে করবেন বাকিগুলো আমি দেখাই দেবো, কিন্তু ওটা নিজের থেকে এক্সপ্লোর করা লাগবে। কিন্তু আমার তরফ থেকেই একটা জিনিস শিখতে হলে মিনিমাম তো 5-10টা প্রবলেম সলভ করাই লাগবে, না হলে এটা শিখতে পারেন। ওটা আমি আমার তরফ থেকে আগাই দেবো। এরপর যদি আপনি ওই টপিকে মাস্টার হতে চান আরো, তখন আপনার থেকে আপনাকে আরো বেশি বেশি করা লাগবে। আমি রাস্তাও দেখাই দেবো, সব দেখাই দেবো, কিন্তু আপনার থেকে করা লাগবে। আর আমি 5-6টা মিনিমাম আদায় করেই নিবো, কারণ কি 5-6টা আদায় না করলে আপনি ওই টপিকটা ক্লিয়ার হবেন না। এই কারণে আমাদের এই ক্লাসটা একটু আলাদা, প্রত্যেকটা কোর্সে শিখাই দেয়, সমস্যা নাই, কিন্তু তার সাথে সাথে টপিক ওয়াইজ প্রবলেম আপনাকে কেউ দেবে না। এখানে আমরা টপিক ওয়াইজ প্রবলেম করাবো, এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো এগুলা শেখার পরে দেখেন আমরা পাইথনে আসবো। পাইথন আসার পরে আমরা পাইথন রিলেটেড প্রোগ্রামিং মোটামুটি জানবেন, তো তখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড পার্টটা এখানে কমপ্লিট করবো। অবজেক্ট ওরিয়েন্টেড C++ দিয়েও করা যায়, কিন্তু আমরা পাইথন দিয়ে করবো, কারণ আমরা ভবিষ্যতে যখন জ্যাঙ্গো করবো, জ্যাঙ্গোর মূল কাজটা মূলত অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে হয়, তো এই কারণে আমরা পাইথন দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামটা করবো। আর একটা কনসেপ্টটা শিখলে বাকি এগুলার খালি সিনট্যাক্সটা একটু আলাদা, সমস্যা নেই। তো যখন আমরা এটা শিখবো তখন এর পাশাপাশি আমরা 2-3টা প্রজেক্ট করবো, লাইব্রেরি ম্যানেজমেন্ট, টিকিট বুকিং, মেসেজ সিন, এই ধরনের বেশ কয়েকটা প্রবলেম মানে প্রজেক্ট করবো, ছোট ছোট আরো দেখাই দেবো কি কি আছে, করতে করতে বুঝবো, সমস্যা নাই। তো এটা আসার পরে আমরা হচ্ছে ডাটাবেসটা শিখবো, ডাটাবেসের মধ্যে আমরা মাইস্কুল শিখবো। তবে এখানে আমরা ডাটা স্কেল সবগুলো শিখবো না। এখানে ডাটাবেসে আসলে মূলত আমাকে মাস্টার হওয়া লাগবে না, কারণ ডাটাবেসের যখন আপনি যে কোনো একটা সফটওয়্যার কোম্পানি যাবেন তখন একটা পোস্টই থাকে, যে ডাটাবেস ইঞ্জিনিয়ার একটা পোস্টই থাকে। ডাটাবেস ইঞ্জিনিয়ার বা সিস্টেম আর্কিটেকচার এরা থাকে, সিস্টেম ইঞ্জিনিয়ার থাকে। তো ওদের কাজই মূলত হচ্ছে ডাটাবেস ডিজাইন নেওয়া। এখন আমাদের এই কারণে আমাদের ফুল ডাটাবেসটা ফুল একদম মাস্টার লেভেল হওয়া লাগবে না। আমাদের জাস্ট খালি কি ওই যে ডাটাবেসটা ডিজাইন করে দিবে, ওইটাকে আমরা কোডে ইমপ্লিমেন্ট করতে পারতেছি না, কিভাবে করতেছি ওই জিনিসটা মূলত আমাদের কাজ। এই কারণে ডাটা স্ট্রাকচার এই মাইস্কুলটা মূলত আমরা শিখবো যে না আমাদের জানার জন্য, যে যতটুকু লাগবে ততটুকু শিখবো, একদম অ্যাডভান্স লেভেলে মাস্টার হবো না। তবে এই যে বাকি আগের যে টপিক গুলো ছিল এই টপিক গুলো আমরা মাস্টার হবো। আর ডাটা স্ট্রাকচারটা এই ডাটাবেসটা আমরা মোটামুটি শিখে রাখবো, কারণ কি আপনি যখন ইন্ডাস্ট্রি কাজ করতে যাবেন তখন অনেক ধরনের ইঞ্জিনিয়ার আছে, আপনার ফুল একটা প্রজেক্ট আপনাকে একা করা লাগবে না। তবে আমাদের একা করতে হলে মিনিমাম ছোটখাটো যেটুকু ডাটাবেস লাগবে ওটুকুই আমরা দেখবো আর কি। আর বড় প্রজেক্ট আসলে তো ধরেন যে 5-10 জনের টিম থাকে, তখন একজন ডাটাবেস থাকে, একজন ইউআই ডিজাইনার থাকে, একজন ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার থাকে, একজন ব্যাক এন্ড লেখে, একজন ধরেন যে ডেভেলপমেন্ট পার্টটা লেখে, মানে ডিপ্লয়মেন্ট পার্টটা, সরি। এক্ষেত্রে আলাদা লাগে। তবে আমাদের ফুল স্ট্যাক হওয়ার জন্য মানে নিজের থেকে যেটুকু লাগবে ওটুকু আমরা শিখবো। তো এরপর আমরা ডেভেলপমেন্ট পার্টে আসি, HTML CSS বুটস্ট্র্যাপ শিখবো। আর আপনারা যদি চান তখন আমরা ট্যালেন্ট সিএসএস দেখতে পারি, সমস্যা নাই। এই জাভাস্ক্রিপ্টটা দেখবো, এখানে আমরা একটা প্রজেক্ট লেখা আছে, কিন্তু এখানে আমরা 10টার মতন এখানে প্রজেক্ট করবো, কারণ এখানে আমি একটা লিখছি, এটা হচ্ছে লাস্টে সবার লাস্টে বড় প্রজেক্ট। আর যখন এই যে টপিক শিখবেন, একটা একটা টপিক শিখবেন, একটা একটা প্রজেক্ট, একটা টপিক শিখবেন, একটা প্রজেক্ট, প্রত্যেকটার সাথে আমাদের প্রজেক্ট থাকবে। এখানে মিনিমাম আমাদের 10টার মতন প্রজেক্ট থাকবে, এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। ডেভেলপমেন্টের ফ্রন্ট এন্ড পার্টটা আমরা ভালোভাবে করবো। এরপর আমরা ব্যাক এন্ড শিখবো। তো ব্যাক এন্ড কেন শিখবো, ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবেন? ফ্রন্ট এন্ডটা হচ্ছে উপরের দিকে, কন্টেন্ট ফ্রন্ট এন্ডটা হচ্ছে মানে ইউজার ইন্টারফেস, যেটা হচ্ছে আমরা দেখতে পারি। আর হুম ব্যাক এন্ডটা হচ্ছে ভিতরের কাজ, যেগুলো এই যে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে লাগে। হুম এই ভাইটা মোটামুটি হয়েছে, যেমন যে আমরা যে কোনো একটা সাইডে যাই, উম, 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 ধরেন যে আমরা যে কোনো একটা সাইডে যাইতে পারি, স্টারটেকে যাই। এখন স্ট্যাটিকের এই সাইটটা দেখেন খুব সুন্দর ভাবে দেখাচ্ছে, এই যে উপরে উপরে এই ডাটা যা আসছে সব দেখাচ্ছে, এই জিনিসটা হচ্ছে ফ্রন্ট এন্ড। কিন্তু এই যে এই ডাটা গুলা ওগুলো কি বসে থেকে বারবার কোডের মধ্যে আসে কি লিখছে, এই যে একটা ছবি, এই যে পণ্য এত দাম, এত কোডের মধ্যে লেখে, ওরা ব্যাক এন্ড থেকে লেখে, এই ডাটা অটোমেটিক এখানে অ্যাড হয়। আবার আরেকটা পার্ট কি, যে আপনি ক্লিক করলেন, দেখেন এখানে একটা পেজ দেখাচ্ছে এর পার্সপেক্টিভ, মানে এর আন্ডারে। এখানে যদি ক্লিক করে দেখেন ড্রোনের পেজ দেখাচ্ছে, তো ওরা কি প্রত্যেকটার জন্য হাজার হাজার পেজ ডিজাইন করে রাখছে? এরকম না। এই প্রত্যেকটা কন্টেন্ট ব্যাকএন্ড থেকে আসতেছে, ওরা জাস্ট খালি একবার ডিজাইন করছে একটা পেজ। ওইখানে দেখেন এখানে ফটো, অন্য প্রোডাক্টও দেখতে যায় তখন এখানে দেখবেন ফটো দেখাবি, টাইটেল এখানে টাইটেল দেখাবি, জাস্ট খালি রিপ্লেস করছে। এই ডাটাগুলো আসছে ব্যাকএন্ড থেকে। আরেকটা ব্যাকএন্ডের কাজ কি আছে, যখন আমি যদি বাই নাওতে ক্লিক করি, যদি আমি অর্ডার করবো না, তাহলে অর্ডার যদি করি ওদের কাজ চলে যাবে, যে আমি অর্ডার করছি, টাকা যদি পেমেন্ট করি ওদের কাছে পেমেন্টও চলে যাবে। এই যে পিছনে একটা কাজ হচ্ছে, এটাই মূলত হচ্ছে ব্যাকএন্ড। তো এইভাবে ডাইনামিক ভাবে যদি আমরা খালি এই ডিজাইন গুলো যখন করবো এই প্রজেক্টে, এইগুলাকে আমরা তখন আবার ডাইনামিকে কনভার্ট করবো জ্যাঙ্গো দিয়ে।
তো জ্যাঙ্গো দেখার পরে এখানে আমরা 2-3টা প্রজেক্ট লিখে রাখছি, ই কমার্স সাইট, তারপরে স্টোর ম্যানেজমেন্ট সিস্টেম, ব্লগ সাইট, আরো ছোটখাটো 2-4টা প্রজেক্ট করবো, এর কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে মূলত আমাদের পার্ট, যে আমাদের কোর্সে আমরা সি শিখবো, C++ শিখবো, মাইস্কুল ডাটাবেস শিখবো, পাইথন শিখবো, এরপর আমরা HTML CSS জাভাস্ক্রিপ্ট জ্যাঙ্গো এই পুরো জিনিসগুলো শিখবো আর কি, বুঝছেন? জি ভাই। তো এখন একটা কনসেপ্টটা দেখাইতে হবো, সেটা হচ্ছে যে আমরা এগুলো শিখবো, আমি যে বললাম প্রবলেম সলভ করব, প্রবলেম সলভটা আসলে ভাই প্রোগ্রামিং দিয়ে কি শুধু প্রবলেম সলভিং করাবেন নাকি কোনো প্রজেক্ট মানে যে ওয়েবসাইটে যেরকম প্রজেক্ট করাবেন এটা নিয়ে প্রোগ্রামিং নিয়ে এরকম কোনো প্রজেক্ট করাবেন? দেখেন ভাই, নর্মালি খালি প্রোগ্রামিং দিয়ে যে প্রজেক্ট গুলো হয় ওইগুলো আসলে ভালো প্রজেক্ট হয় না। ওই প্রজেক্ট গুলো হয় কি আপনার এই যে কমান্ড লাইনে, যদি আমরা কমান্ড লাইন ওপেন করি তাহলে এখানে টার্মিনালে চলবে প্রজেক্টটা। তো ওইগুলো আসলে দেখতে সুন্দর লাগে না, এই কারণে আমরা এখানে বেশি প্রজেক্ট করব না। আমাদের মূলত প্রজেক্ট গুলো যেন সুন্দর লাগে, ইউজার একটা ইন্টারফেস দেখতে পাই, এই কারণে আমরা প্রজেক্ট শুধু করার জন্য HTML CSS তারপর জাভাস্ক্রিপ্টের পাশাপাশি যে জ্যাঙ্গো রাখছি। ওইখানে আমাদের প্রোগ্রামিং এর যে নলেজ গুলো পাবো, যে ভেরিয়েবল, ইফ সব এইগুলা মিলে কিন্তু ওখানকার প্রোগ্রামিংটা। তো এই কারণে আমরা প্রজেক্টের জন্য মূলত ওই ডেভেলপমেন্ট পার্ট পুরোটাই রাখছি, যে ওখানে আমরা মেলা ধরনের প্রজেক্ট করব। আর কমান্ড লাইনের মধ্যে পাইথনের মধ্যে ওপি শেখার পর তখন আমরা CMD দিয়ে একটা প্রজেক্ট করব। কিন্তু ধরেন যে C++ এইগুলাতে তেমন প্রজেক্ট করা হয় না, এইগুলাতে মূলত রাখাই হচ্ছে আপনার এই যে বেসিকটা স্ট্রং করা লাগে। আর যদি প্রজেক্ট করতে চান এদেরও ফ্রেমওয়ার্ক আছে, তখন ওইগুলো আলাদা কনসেপ্টে হয়ে যাব, বুঝছেন? ভাই আপনি যেটা বলতেছেন যে ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে যেরকম HTML CSS ব্যবহার করার পর আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা ব্যাকএন্ডের কাজটা করবেন, কিন্তু আমি বলতেছি না যে আপনি যে সি করাইবেন এটা ডাইরেক্টলি কি প্রোগ্রামিং ভাষা দিয়ে কোনো প্রজেক্ট করাইবেন নাকি? না না না, ডাইরেক্ট সি দিয়ে কোনো ভয় নাই, সি দিয়ে হচ্ছে আমরা প্রবলেম সলভ করবো শুধু, C++ দিয়ে প্রবলেম সলভ করবো আর কি। তো ভাই এই যে আপনি যে ভিডিওর মাঝে দেখাইছিলেন একটা ভিডিও, মানে আমরা ভর্তি হওয়ার আগে অ্যাডমিশনের যে একটা বেনিফিট পাবো এই যে এই কোর্স থেকে, এই বিষয়ে কিছু বলতেন? হ্যাঁ, এই কোর্সটা যদি যারা আপনারা পাস করছেন তারা তো অবশ্যই বেনিফিট পাবে, কারণ কি দেখেন, আমাদের যদি ডিপ্লোমাতে আসি তাহলে হচ্ছে, সরি ডিপ্লোমা করছি কেন, আমাদের যদি অ্যাডমিশন আসেন তাহলে অ্যাডমিশনে, এটা কই গেল, দেখেন এই অ্যাডমিশনে যদি আসেন তাহলে অ্যাডমিশনে মূলত যে কয়টা সাবজেক্ট আছে সেগুলো তো দেখতে পাচ্ছেন, যে অ্যাডমিশন আছে আপনার প্রোগ্রামিং আছে, ডাটা স্ট্রাকচার আর আছে ডাটাবেস ম্যানেজমেন্ট। তো প্রোগ্রামিং থেকে মূলত আপনার প্রায় 30 মার্কের মতন থাকে প্রোগ্রামিং থেকে, ডাটা স্ট্রাকচার থাকে সবসময় 8 মার্ক, 6 মার্ক, 8 মার্ক, 6 মার্ক থাকে। আবার ডাটাবেসেও থাকে, আপনার ডাটাবেস থেকেও সবসময় 10 মার্ক, 12 মার্কও থাকে। তো এই কারণে যখন আপনি প্রোগ্রামিং পার্টটা আমাদের যেখানে করতেছেন, আর অ্যাডমিশনের যে প্রোগ্রামিং আছে রাত আর দিন, মানে হচ্ছে অ্যাডমিশনের চাইতে অনেক বেশি কিছু আছে, এই কারণে আপনার অ্যাডমিশন অন্তত প্রোগ্রামিং নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। এই অ্যাডমিশনের যে প্রোগ্রাম আছে তার থেকে আপনি অনেক ভালো কিছু শিখবেন। সুতরাং অ্যাডমিশনে এসে দেখবেন যে প্রোগ্রামে আপনার দুধভাত, ও প্রোগ্রামগুলো অনেকে স্ট্রাগল করতেছে, চিন্তা করতেছে, অনেকে বাদ দেওয়া দিচ্ছে, প্রোগ্রামিং কঠিন লাগে দেখে অনেকে মুখস্থও করতেছে। কিন্তু আপনি প্রোগ্রামিং এতভাবে শিখবেন, আপনার এসে ক্লাস নাও করলে হবে প্রোগ্রামিং এর পার্টে অন্তত। এরপর যদি ডাটা স্ট্রাকচার বলি, ডাটা স্ট্রাকচার আপনার অ্যারে কি, লিঙ্ক লিস্ট কি, স্ট্যাক কি, এগুলো তো প্র্যাকটিক্যালি দেখবেন। এরপর জাস্ট করে থিওরি 3-4 দিন দেখলে আপনি পেরে যাবেন, ডাটা স্ট্রাকচার নিয়ে আপনার খুব চিন্তা করতে হবে না। আর ডাটাবেজের মূল সমস্যা থাকে আমাদের কোয়েরি নিয়ে, আরো হচ্ছে ডাটাবেজের কিছু থিওরি আছে এগুলা। তো এই পুরোপুরি জিনিসটা আমরা কাভার করবো, প্রোগ্রামিং, ডাটা স্ট্রাকচার, ডাটাবেজ, এগুলো তো আমাদের কোর্সের আন্ডারে আছে, এটা আমরা কাভার করব। তখন দেখবেন যে আপনার মোটামুটি 50 মার্কের মতন একটা কমন থাকবে আর কি। 50 মার্কের মানে কমন তো এটা ভাগ্যের বিষয়, কিন্তু অন্যরা যদি না পারে, মানে আপনি যদি না পারেন তাহলে অন্যরাও পারবে না, কারণ কি ওদের থেকে আপনি বেশি কিছু জানবেন, কারণ অ্যাডমিশনের যে প্রোগ্রামিং করা হয় তার থেকে আমাদের প্রোগ্রামিংটা বেশি, অ্যাডমিশনের যে ডাটাবেস করানো হয় তার থেকে তো আমাদের ডাটাবেসটা বেশি থাকবে। এই কারণে ওইগুলা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, মোটামুটি ধরেন যে 50 মার্কের মতন একটা প্রিপারেশন আপনার হয়ে যাবে। ভাই ডাটাবেস ম্যানেজমেন্ট সম্পর্কে মানে এরকম ডিপলি কোনো ধারণা নাই, এটা কি মনে করেন যে DDL আর এই যে কি বলে MCL, এই যে এগুলা নিয়ে কি মানে ওর কাজ ডাটাবেস ম্যানেজমেন্টে, না অন্য কিছু আছে? হ্যাঁ, আমরা ওইগুলা রিলেটেড কাজ করব। আপনার হচ্ছে ডাটাবেজে ডাটা কিভাবে ইনসার্ট করে, কিভাবে কোয়েরি চলে, কিভাবে সাব কোয়েরি চালায়, কিভাবে হচ্ছে আপনার এই ফাংশন আছে, এগ্রিগেট ফাংশন, ওইগুলা ইউজ করে, এগুলা সবগুলোই দেখবো। আর ভাই এই যে SQL আর যে MySQL, এটা কি আমরা শুধু MySQL শিখবো?
দেখেন এসকিউএল আর মাইস্কুল এর মধ্যে বেশি তফাৎ নাই, একটু আলাদা তফাৎ। এই কারণে আপনার তফাৎ নিয়ে চিন্তা করেন, আপনি যে কোনো একটা শিখলে ওই একই কোড দিয়ে লিখতে পারবেন, এগুলো আহামরি পার্থক্য নাই। আচ্ছা ভাই, ঠিক আছে, প্রশ্ন নাই আর। হুম। আচ্ছা যাই হোক, তো এবার আসি যে আমাদের ভাই প্রোগ্রামিং আমার একাডেমিক লাইফে কতটা হেল্প করবে? আপনার একাডেমিক লাইফে পুরোটাই হেল্প করবে, কারণ আপনার একাডেমিক লাইফে যতগুলো সেমিস্টার আছে এমন কোনো সেমিস্টার নাই যেখানে হচ্ছে আপনার প্রোগ্রামিং নাই কো। আর হচ্ছে প্রোগ্রামিং আপনার যখন ভার্সিটির ক্লাস করতে যাবেন দেখবেন যে ডাটা স্ট্রাকচার আছে দ্বিতীয় সেমিস্টারে, অ্যালগোরিদম আছে দ্বিতীয় সেমিস্টারে, মানে 2-1 আর 2-2। এরপরে পাইথন দেওয়া, এই যখন আপনি 3-1-এ যাবেন তখন একটা প্রজেক্ট করা লাগে, ওয়েব প্রোগ্রামিং প্রজেক্ট। ওইখানে আপনি আমার এদের এইখানে যে প্রজেক্ট এটা জমা দিলেও দিতে পারবেন। তারপরে 3-2-তে গিয়ে আপনাকে সিস্টেম অ্যানালাইসিস এর প্রজেক্ট করা লাগে, ওই প্রজেক্টটাও আপনি সেম এখানকার কোর্সে যে প্রজেক্ট করতে এই প্রজেক্ট জমা দিলে হবে। এই কারণে আপনার ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম আমাদের ভার্সিটির যা পড়াই সেম, আমাগো ভার্সিটির মানে যা যা পড়াই এখানকার ওই টপিক গুলো ওইগুলা পাবেন। এই কারণে আপনার একাডেমিক লাইফ চিন্তা করতে হবে না। আর এখন আপনি কোনটা 1-1 না? জি ভাই। তো 1-2 থেকে আপনাদের মূলত প্রোগ্রামিংটা বেশি শুরু হবে, তখন 1-2 এর ল্যাবে গুলো দেখবেন যে সব মাথা ঘোরাচ্ছে, কিন্তু আমাদের কোর্সের যখন এখনই তো শুরু হয়েছে মাথা ঘুরায়। ওটাই তো, তো এই রান্না চিন্তা করতে হবে না। আমি যেগুলা দিব আপনি খালি এগুলা ফলো ফলো করবেন, প্রত্যেকটা জিনিস কোনোটাই বাদ দিবেন না। আমি যদি 5টা প্রোগ্রাম করতে বলে আপনি দরকার হলে আরো 5টা বাড়াই করবেন, তাহলে একটু পরিশ্রম করুন, প্রোগ্রামিংটা ভালোভাবে শিখতে পারবেন। আর প্রত্যেকটা সেমিস্টারে উপকার পাবেন, কোনো সেমিস্টারে বাদ নেই আমাদের প্রোগ্রামিংটা, অন্তত ডুয়েটে একটা সেমিস্টারও বাদ নেই, প্রত্যেক সেমিস্টারে আছে। আচ্ছা ভাই। ওকে, এরপর আসি দেখেন আমাদের কোর্সে যে প্রবলেম সলভিং বলতেছে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং, এই পার্টটা মূলত কেন আসতেছে এটা যদি আপনি একটা ডেমো দেখাই। ডেমো বলতে গেলে আমরা যদি একটা বাংলাদেশের যে সকল জব কোম্পানি হয় তাদের যদি আমরা দেখি যে তাদের আসলে জব প্রসেসটা কি। জব প্রসেসটা হচ্ছে, আমি ওই slide-টা কই গেল? দেখেন বাংলাদেশের যে সকল টপ কোম্পানি আছে তাদের যে চাকরির প্রসেসটা, সেই জব প্রসেসের মধ্যে দেখেন হাজার হাজার মানুষ অ্যাপ্লাই করে, 500 700 1200 1500 2000 মানুষেরও বেশি অ্যাপ্লাই করে। তো সবাইকে তো আর ওইভাবে প্রাথমিক অবস্থায় কোম্পানি ডেকে আনি যাচাই করা সম্ভব না। এই কারণে প্রথমে একটা রাউন্ড হয়, সেটা হচ্ছে আপনার অনলাইন এমসিকিউ রাউন্ড। অনলাইন এমসিকিউ রাউন্ডে কি হয়, এই যে আপনাদের কোর প্রোগ্রামে একদম প্রোগ্রামিং এর গুড়া বেসিক থেকে শুরু করে, এতটাই বেসিক মানে ভাবতে পারবেন না, আমাদের কোর্সেরও আরো বেসিক থেকে শুরু করে, একদম একদম বেসিক থেকে শুরু করে আপনার ডাটাবেস, তারপর ডাটা স্ট্রাকচার, তারপর সিস্টেম ডিজাইন, এই রিলেটেড আপনার এমসিকিউ থাকে। ওই এমসিকিউতে যারা ভালো করে তাদেরকে নিয়ে যাওয়া হয় আপনার ওদের অনলাইনেও হয়, আবার সময় সময় কোম্পানিও ডেকে নেওয়া যায়, ওখানে যে আপনার কোডিং টেস্ট রাউন্ড হয়। ওই কোডিং টেস্ট রাউন্ডে যদি আপনি মোটামুটি ভালো করেন, এরপর আরেকটা ধাপে নেওয়া হয় কোডিং টেস্ট রাউন্ডে কি, এই যে আমরা যে প্রবলেম সলভ করি না, এরকমই আপনাকে প্রবলেম দিব, ওই প্রবলেমগুলো আপনাকে সলভ করা লাগবে। তো কোডিং টেস্ট রাউন্ডে যদি কেউ ভালো করে তাহলে তাদেরকে ডে লং অ্যাসেসমেন্টে নিয়ে যাওয়া হয়। ডে লং অ্যাসেসমেন্টে কি, এই যে আপনি টিমের সাথে তো কাজ করবেন, টিমের সাথে আপনি কেমন ব্যবহার করতেছেন, তাদের সাথে কেমন আচরণ করতেছেন, তাদের সাথে কেমন গল্প করতেছেন, একটা কঠিন একটা প্রবলেম দিল, ওটা আপনারা সবাই মিলে কিভাবে চিন্তা ভাবনা করতেছেন গ্রুপে, কিভাবে মানে আপনার কিভাবে প্রেজেন্টেশন করতেছেন, এই সবকিছু দেখে। যদি আপনার এগুলো সবকিছু দেখে ঠিকঠাক থাকে, আপনাকে সরাসরি বলবে না যে তুমি পারতেছো কি দিচ্ছে না, ওটা টিমে দিবি। তখন টিমের মধ্যে আপনি যা কথা বলতেছেন কেমন, ওরা বাইরে থেকে অবজারভেশন করে আর কি। তো যখন ওটা দেখবেন আপনার কমিউনিকেশন স্কিল ভালো, এই যে আপনার এখন অনেক সময় চুপ থাকতেছেন, কিন্তু যখন আপনাদের সাথে টিমের একটা ধরেন যে আমি এরা একটা টিম করে দিলাম, টিম করে বললাম যে তোমরা এই প্রজেক্টটা টিম গ্রুপ আকারে করো, এখন আপনি আপনার টিমমেটের সাথে কথা বলতেছেন না, আপনি আপনার মতো করতেছেন, আপনার টিমমেট আপনার টিমমেটের মধ্যে কথা বলতেছে, এটা কিন্তু আর গ্রুপ ওয়ার্ক থাকলো না। তখন দেখলো যে এটা তো গ্রুপ ওয়ার্ক করেই না, তাহলে এদেরকে নেওয়া কে? এইখানে মূলত কাজটা হয় কমিউনিকেশন স্কিল, যে আপনি একটা টিমের মাঝখানে সবার সাথে কেমন ভাবে আচরণ করতেছেন, কেমন ভাবে কথা বলতেছেন। আপনি একটা টিমের সাথে যত বেশি আন্তরিক হবেন, যত বেশি কথা বলতে পারবেন, যত ভালোভাবে প্রেজেন্ট করতে পারবেন, হ্যাঁ এই ছেলেটাকে দিয়ে আমাদের হচ্ছে টিমে কাজ করা যাবে, তখন তাক দিবে। এইখান থেকে অনেক ক্রে বাদ দেওয়া হয়, বুঝছেন? এই যে চুপচাপ থাকবেন না, ক্লাসে প্রশ্ন করা শিখেন। গ্রুপ ডিসকাশন হচ্ছে ওইখানে ভুল হোক ভালো হোক, মানে যাই হোক ওদেরকে কিছু বলেন, কথা বলা শিখেন। কথা বলাটা বড় একটা স্কিল, যত বেশি বাংলাদেশ অন্তত যত বেশি তেল মারতে পারবেন তত ভালো। তো এটা হচ্ছে আপনাদের ডে লং অ্যাসেসমেন্ট। এরপর থাকে কি টেকনিক্যাল ইন্টারভিউ। টেকনিক্যাল ইন্টারভিউ মোটামুটি আপনার কিছু টেকনিক্যাল প্রশ্ন করে যে আসলেই ঠিকঠাক ভাবে শিখতেছেন কিনা, জানেন কিনা কোন একটা বিষয়। টেকনিক্যাল ইন্টারভিউ আহামরি কঠিন হইব না, এই রাউন্ড গুলো পার হলে তারপরে এই স্যার ইন্টারভিউতে স্যালারি টেলারি নিয়ে কথাবার্তা বলে। অনেক সময় এটা হয়, অনেক সময় হয় না। তো এই হচ্ছে বাংলাদেশ সফটওয়্যার কোম্পানি। যদি দেখি বাংলাদেশের কিছু
কিছু সফটওয়্যার কোম্পানি যদি অনেকগুলো সফটওয়্যার কোম্পানি যদি আপনারা যে বাইরে হয়ে চাকরি বাকরি করবেন, দেখেন এখানে লিস্ট আছে অনেকগুলো সফটওয়্যার কোম্পানি, মানে কোন কোন AP5ED আছে, তারপর বিকাশ আছে, চাল ডালে আছে, তারপর ব্রেন স্টেশন আছে, আমাদের অনেক ব্রেন স্টেশন আছে, তারপর ইনভার্স এআই আছে, তারপর পাঠাও আছে, অপটিমাইজলি আছে, রকমারিতে আছে, তারপর স্যামসাং RABD, তারপর আছে আপনার এখানে অনেকগুলো আছে, আমি সবগুলোর নামও কখনো শুনি নাই। থেরাপের নাম শুনছি, থেরাপ জানি, কাইট গেম স্টুডিও আছে, প্রিয় আছে। এই ধরনের এই প্রত্যেকটা কোম্পানি আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হায়ার করে। এই কারণে ভাই বেতন নিয়ে কিছু বলেন, ইঞ্জিনিয়ার সফটওয়্যার। দেখেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি আমি সব কোম্পানি তো কখনো কথা হয় নাই, তবে ব্রেন স্টেশন আমাদের অনেক ভাই আছে তো, অনেকজন আর কি। তো সবার সাথে কথাবার্তা বলছি ভাইদের বেতন। তো প্রথমে এই যে কয়েকদিন পরে আর 1-2 মাসের মধ্যে হয়তো ব্রেন স্টেশন থেকে একটা রাউন্ড হবে, ওটা হচ্ছে আপনার স্টার করে রাউন্ড। ওইখানে যে ভাইরা অনেকে ঢুকছে, সেখানে হচ্ছে কি ওই যে এই রাউন্ড গুলো হয়, MCQ রাউন্ড, প্রবলেম সলভিং রাউন্ড, এইগুলো রাউন্ডে যাওয়ার পরবর্তী তো আপনি যদি দেখে যে আপনি আসলে তো একটু দুর্বল, এই রাউন্ড গুলা পার করছেন কিন্তু প্রজেক্টের সাথে একটু কোনো ফ্রেমওয়ার্ক টেমওয়ার্ক শিখেন না, আমরা না হয় জ্যাঙ্গোটা আপনাকে দেখা দিচ্ছি, এরকম হতে পারে। আপনি যদি নাও জানতে পারেন ফ্রেমওয়ার্ক, অনেকে আছে যে প্রবলেম সলভিং লজিক এইগুলা, প্রোগ্রামিং, প্রবলেম সলভিং এগুলা ভালো পারে, কিন্তু ব্যাক এন্ডটা অনেকে করে না, যে প্রবলেম এই যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড মানে ওয়েব ডেভেলপমেন্ট পার্টটা অনেকে করে না। আর তো যে কোনো সফটওয়্যার তো ওয়েব ডেভেলপমেন্টের ওয়েব অ্যাপ্লিকেশনের উপরে তৈরি হয়, এই কারণে তাদেরকে দেয়, আপনার একটা ইন্টার্নশিপ অফার করে। তো আমাদের ভাইদের যারা চাকরি করলো তাদের 3 মাসের ইন্টার্নশিপ ছিল, তখন বেতন ছিল 10,000 টাকা, বুঝছেন? তো 3 মাস যখন ইন্টার্নশিপ শেষ হয়েছে, তখনই তাদের বেতন 3 মাস পর থেকে শুরু হয়ে গেছে আপনার 35,000 টাকা ফিক্সড এটা। আর এটা আলাদা আলাদা ভাবে, যে টিমের মধ্যে একটু ভালো কাজ করে তার 2,000 বেশি, কেউ একটু বেশি ভালো করলে 4,000 বেশি, 5,000 বেশি, 3,000 বেশি। ওইটা কেউ কাউকে জানায় না, আর কেউ কেউ ওইটা বলেও না, কিন্তু সবারই 2-3 হাজার টাকা বেশি থাকে আর কি। ওটা পারফরমেন্স হবে। আর বেসিকটা শুরু হয় 35 থেকে। আর এরপর যখন আপনি 6 মাস, 7 মাস, 8 মাস চাকরি করবেন, এরপর আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার লেভেল থাকে 1-2, তখন লেভেল 2 তে যাবেন, তখন 50-60 থাকবে, 70-80, 1 লাখ, 2 লাখ, 2.5 লাখ পর্যন্ত, 3 লাখ পর্যন্ত যায়, বাংলাদেশে আরো বেশিও যায়, বুঝছেন? কিন্তু এই যে এই রাউন্ড গুলা দেখেন, আমরা যদি ব্রেন স্টেশনের কথাই বলি, ব্রেন স্টেশন, ভাই আপনার কোর্স করে কি আমরা এত দূর যাইতে পারবাম? দেখেন আমার কোর্স না করে আপনারা যাইতে পারবেন যদি আপনারা এই যে আমি তো প্রবলেম সলভ, দেখেন অ্যারে, ইংলিশ, স্ট্যাক, এগুলো সবই করাবো। আমি 5টা করে আপনাকে প্রবলেম সলভ করাবো, কিন্তু যদি আপনি 5টা প্রবলেমে থেমে থাকেন তাহলে তো আপনি যাইতে পারবেন না। যাইতে পারবেন আর তো এর জন্য আরো, কিন্তু দেখেন এই যে এখানকার বহুত টপিক আছে আমাদের কোর্সে, যেটা দেখালাম আর কি, কোর্সে ওটা কেটে দিছি, অনেক টপিক আছে। ডিপ্লোমা আপনারা নামই শুনেন নাই, কিন্তু এখন তো নাম জানবেন যে হ্যাঁ এইটা আমি বেসিকটাও শিখাই দেবো, যে হ্যাঁ এইভাবে প্রবলেম সলভ করে, 5টা প্রবলেমও সলভ করে দেবো। এরপর যখন আপনি একটু আরো 5টা বেসিক বেশি করবেন, তখন আপনি সবার থেকে একটু আলাদা হবেন। আর যদি সবার মতন হয় তাহলে তার হইলো না, কারণ আপনাদের লড়তে হবে তখন BSc দের সাথে। এই কারণে আমি যা প্রবলেম তো সলভ করাবো, এর বেশি বেশি আরো প্রবলেম সলভ করেন, তাহলে ইনশাল্লাহ পারবেন। তো দেখেন ভাই আমরা প্রবলেম সলভ গুলা কোথা থেকে করবো? ওটা আমি দেখাবো ভাই, ওটা সবই দেখাবো, আমরা আস্তে আস্তে আসি। তো দেখেন যদি আমরা ব্রেন স্টেশনের কথা বলি, ওদের রাউন্ড দেখেন, প্রথম স্টার কোডার অনলাইন একটা MCQ রাউন্ড হয়েছিল। MCQ রাউন্ডে দেখেন অবজেক্ট ওরিয়েন্টেড, ডাটাবেস, ডাটা স্ট্রাকচার, প্রবলেম সলভিং, আউটপুট প্রোগ্রাম, তারপরে SDLC মানে হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস আর কি, এই রিলেটেড বিভিন্ন প্রশ্ন থাকতো, ওইগুলা MCQ আর কি। এরপরে আপনার একটা কোডিং রাউন্ড হয়েছে। কোডিং রাউন্ডে দেখেন গিভেন এ নাম্বার এন আর রাইট এ প্রোগ্রাম টু রিভার্স দ্য নাম্বার অফ দি, মানে খুব সহজ একটা প্রোগ্রাম, যে একটা নাম্বার দিছে এন, ওই প্রোগ্রাম নাম্বারটাকে রিভার্স করতে হবে। তারপর আরেকটা প্রোগ্রাম দিছে কি, ওটা আর্মস্ট্রং কিনা, এটাও খুব সহজই প্রোগ্রাম, মানে প্রবলেমের হামারি কঠিন নাই। এই প্রবলেম দিকে একটা ছিল, বেশ কিছু প্রবলেমটা সহজ ছিল, একটা না 2টা প্রবলেম খালি সহজ কঠিন ছিল। আর যেটা বললাম ডে লং এ, ওখানে গেলে দেখেন রিটেন এক্সাম হয়, তারপরে বিহেভিয়ার হয়, তারপর আপনার টেকনিক্যাল টেস্ট কেমন হয়, তারপর অ্যাপটিটিউড টেস্ট হয়, মানে আচরণ টাচরণ সবকিছু দেখে। এই রিলেটেড কাজ করার পরে আপনারা যে অনেক সময় অনেক কোম্পানি আছে কি আপনাকে প্রজেক্ট দেয়, এখন যদি প্রজেক্ট আপনি ভালোভাবে শেষ করতে পারেন, তো মানে কি আমাদের কোর্সে যা যা শিখবেন এই জিনিসগুলো মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে। এখন এই জিনিসটা আপনি কত ভালো পারতেছেন সেটা, আর কত ভালো পারতেছেন এটা হচ্ছে আপনি কত ভালো প্র্যাকটিস করতেছেন। আমি আপনাকে আর কত প্র্যাকটিস করাবো, আমি 5টা 10টা প্রবলেম সারাবো, আমি তার একটা টপিক 100টা প্রবলেম সলভ করালে তো কোর্স চলে যাবো 2-3 বছরে, বুঝছেন? এখন আপনাকে বেশি বেশি সময় দিতে হবে।
তবে যদি 3-4 ঘন্টা সময় দেন তাহলে যথেষ্ট। প্রতিদিন রেগুলার যদি 4 ঘন্টা করে সময় দেন, ইনশাল্লাহ আপনাদের মোটামুটি একটা বছর যদি প্রতিদিন 4 ঘন্টা করে সময় দেন, চাকরি আপনি পাবেন, এটা নিশ্চিত থাকেন। আর যদি ফাঁকি দেন তাহলে তার হইল না, বুঝছেন? জি ভাই। তো এই কারণে মূলত আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং করব, কারণ বাংলাদেশে যত বড় বড় কোম্পানি আছে সব কোম্পানিতে হচ্ছে আপনার এই প্রবলেম সলভিং দিয়ে হায়ার করে, সব কোম্পানি। এই কারণে আপনি প্রবলেম সলভিং এর পর পাশাপাশি প্রবলেম সলভিং না করলে কোনো কোম্পানিতে ভাবে জয়েন করতে পারবেন না। আর হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামের মধ্যে বিভিন্ন জায়গায় অনেকগুলো কন্টেস্ট হয়। এই যে সামনে আইইউপিসি আসতেছে, আইইউপিসি হয়, এনসিপিসি হয়, আইসিপিসি হয়, সামনে আইসিপিসি আসতেছে, তারপর ইন্টার ইউনিভার্সিটি বিভিন্ন কন্টেস্ট হয়। মানে যেমন ওই যে ফুটবল খেলা হয় না, ফিফা ওয়ার্ল্ড কাপ হয়, এরকম আমাদেরও আছে, আইসিপিসি আছে। তারপর ফিফা বিশ্বকাপের পাশাপাশি কি বিভিন্ন ক্লাবে টুর্নামেন্ট হয় না, এএফসি চ্যাম্পিয়নশিপ, ওই ধরনের আইইউপিসি আছে, এনসিপিসি আছে, এটা শুধু মেয়েদের জন্য। এখানে যারা মেয়েরা আছেন তারা যদি একটু মোটামুটি প্রবলেম সলভ করেন না, আপনারা এনসিপিসি ফাইনাল টাইনালে এমনিতে যাইতে পারেন সহজেই, কারণ মেয়েরাও তো বেশি প্রোগ্রামিং করে না। সরি, এনজিপিসি আর এনসিপিসি ছেলে মেয়ে উভয়, এনজিপিসি মেয়েদের জন্য আছে। আর বিভিন্ন অনসাইটে কন্টেস্ট আছে, আমি এগুলা দেখাবো এখন। তো এই জিনিসগুলো মোটামুটি শিখলে যথেষ্ট আর কি আমাদের প্রোগ্রামিং এর যে পার্টে। এখন এগুলা শিখাই লাগবে, আপনি যদি না করেন তাহলে হয়তো ভালো কোম্পানি যাইতে পারবেন না। ভালো কোম্পানি যাইতে হলে আপনি প্রবলেম সলভিং মাস্ট করাই লাগবে। তো প্রবলেম সলভ করার জন্য বিভিন্ন সাইট আছে। প্রথম একটা সাইট আছে, সেটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় বর্তমানে, এটা হচ্ছে কোড ফোর্সেস। তো আমরা কোড ফোর্স দিয়ে শুরু করবো। কোড ফোর্সটা জনপ্রিয় কেন? কারণ এখানে বর্তমানে অ্যাক্টিভ অনেকগুলো প্রবলেম আছে, এখানে হাজার হাজার প্রবলেম আছে, 4-5 হাজারের বেশি প্রবলেম আছে। আপনি যদি 1500-1000 প্রবলেম সলভ করতে পারেন, ইনশাআল্লাহ আপনাকে আর কেউ অন্তত চাকরির টেস্টে আটকাতে পারবে, এরপর অন্য টেস্টে যাই হোক, কিন্তু কোডিং রাউন্ডে আপনাকে কেউ আটকাতে পারবে না যদি অন্তত 1500 মতন প্রবলেম সলভ করে থাকেন, নিজে নিজে যদি 1000-1500 করেন। এই কারণে আমরা এখানে প্রবলেম সলভ করবো। তো কোড ফোর্সে আসার পর দেখবেন যে অনেকগুলো সেকশন আছে, এর মধ্যে প্রথম একটা সেকশন হচ্ছে প্রবলেম সেট। এই প্রবলেম সেটে যদি যান তাহলে দেখবেন যে এগুলো প্রত্যেকটা এক একটা প্রবলেম, প্রত্যেকটা এক একটা প্রবলেম। প্রত্যেকটা প্রবলেমে কি আছে, এখানে কঠিন আছে, সহজ আছে। এখানে দেখেন প্রবলেমের রেটিং আছে, সবচেয়ে সহজ প্রবলেমের রেটিং 800, এরপর থেকে 900, 1000, 1200, 3500 পর্যন্ত যাইতে পারে। তো ওইগুলো হচ্ছে হাই রেটিং এর, ওইগুলো অনেক কঠিন। আর তার পাশাপাশি যে এই পাশে দেখতেছেন যে কতটা সলভ করতে কত মানুষ, তো এটাকে যদি আমি ক্লিক করি তাহলে এটা শর্ট হয়ে যাব। দেখেন এই প্রবলেমটা, ওয়াটারমেলন প্রবলেমটা সবচেয়ে বেশি মানুষ সলভ করছে, 6,39,851। তার মানে এটা একটু সহজ প্রবলেম, এই জন্য বেশি। এরপর আস্তে 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 গেলে কঠিন। আর এই পাশে যে সবুজ আছে, মানে এই প্রবলেমটা আমি সলভ করছি। এখন যদি আমি কোনো একটা প্রবলেমে ক্লিক করি, ধরেন যে আমি এটাতে ক্লিক করলাম ওয়াটারমেলন, তাহলে দেখবেন যে এই প্রবলেমের মধ্যে নাম আছে, প্রবলেমের নাম হচ্ছে ওয়াটারমেলন। এরপর হচ্ছে টাইম লিমিট। টাইম লিমিটটা কি? এই যে আপনি কত ইফিসিয়েন্টলি প্রোগ্রামটা লিখতে পারতেছেন। অনেকে আছে কি প্রোগ্রাম অনেক ভাবে লেখা যায়, আমরা যখন টাইম কমপ্লেক্সিটি সম্পর্কে জানবো তখন দেখবেন তো একটা প্রবলেম অনেক ভাবে লেখা যায়, ঠিক আছে, কিন্তু কোনোটা টাইম লাগে অনেক বেশি, কোনোটা টাইম একটু কম। এই কারণে আপনি যত ভালো কোড লিখবেন ওটা টাইম তত কম নেবে, তখন এটা সাবমিট হবে। কিন্তু যদি 1 সেকেন্ডের বেশি নাই কোড রান হতে, এই প্রবলেমের জন্য এক একটা ক্ষেত্রে আরো কম থাকে, 1 সেকেন্ড থাকে, 5 সেকেন্ডও থাকে, আবার মিলি সেকেন্ডও থাকে। এটা হচ্ছে প্রবলেম ওয়াইজ। তো এই টাইমের মধ্যে যদি আপনি সলভ করতে না পারেন, মানে এই টাইমের বলতে গেলে 1 সেকেন্ডের মধ্যে সলভ না, মানে আপনার কোড রান হতে যে সময় লাগে, ওটা কোডটা যদি রান হতে যদি 1 সেকেন্ডের বেশি লাগে, তাহলে আপনাকে একটা ইরর দেবে, সেটা হচ্ছে আপনার টাইম লিমিট ইরর দেবে। আমি যদি যাই টাইম লিমিট, দেখেন এই যে মার্জিং দা সেট, এই প্রবলেমটা আমি সলভ করতে গেছিলাম, দেখেন আমি টাইম লিমিট খাইছি। কারণ কি? এই প্রবলেমের যে সময় দেওয়া আছে, আমি এই প্রবলেমটা ওই সময় মানে ওই সেকেন্ডের মধ্যে রান হয়নি, আমার কোডটা পরবর্তী করছি, কিন্তু যখন প্রথম সাবমিশন মারছিলাম তখন দেখেন টাইম লিমিট দিছে। কারণ কি? এটা টাইম ছিল হচ্ছে 1 সেকেন্ড, কিন্তু আমার কোড রান হতে আরো বেশি সময় নিচ্ছিল, আমার কোডটা আরো কঠিন লজিক দিছিলাম, অনেক বেশি কোড করছি এই কারণে। তো যখন আপনি কোডটা ইফিসিয়েন্টলি করবেন তখন এটা রান হবে। এখানে ইরো অনেকগুলো ধরনের ইরো আছে, টাইম লিমিটের পাশাপাশি অনেক ইরো আছে। আর এরপর আছে কি মেমোরি, আপনার কোডটা রান হতে কত মেমোরি খাচ্ছে। আপনার কোডে যদি বেশি মেমোরি লাগে রান হতে, বেশি এমবি হয়ে যায়, তাহলে কোডটা তখনও এটা ইরর দিবি। এই কারণে দেখেন টাইম প্লাস মেমোরি দুইটা এফিসিয়েন্ট করি আপনি কোডটা কত সুন্দর করে লিখে সাবমিট করতেছেন, যখন করতে পারবেন তখন আর আপনি প্রপার কোডার হবেন, প্রপার প্রবলেম সলভার হবেন, প্রপার প্রোগ্রামারও হবেন। এবং ভালো প্রোগ্রামের বৈশিষ্ট্য হচ্ছে ভালো কোড লেখে যে কোডটা তাড়াতাড়ি রান হয়, একটা ভালো কোড লেখে যে কোডটা মেমোরিতে কম নেয়। কারণ কি? দেখেন আমরা যে কোনো ব্রাউজারে যাই,
যে কোনো একটা কম একটা ওয়েবসাইটে যান, দেখবেন অনেক সময় লোড নিচ্ছে, কারণ কি ওটার কোড ভালো নাই। এই কারণে টাইমটা অনেক ইম্পর্টেন্ট। যে কোডটা যত বেশি ফাস্ট রান হবে ওই কোডটা তত ভালো। এদিক ওটা কত কম বেশি মেমোরি নেবে ওটা কত তত ভালো। এই কারণে মূলত প্রবলেম সলভিং, যে সবকিছু বিবেচনা করে আপনার কোড লেখা লাগতেছে। এরপর প্রবলেম স্টেটমেন্ট। এখানে প্রবলেম স্টেটমেন্ট কি, যে প্রবলেমটা কি সে সম্পর্কে বলা আছে। আমরা সামনে দেখবো, আস্তে আস্তে আমরা কঠিন আসবো না, আমরা সহজ করতে 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 কঠিন আসবো। তো এখানে প্রবলেম স্টেটমেন্টে কি বলা আছে, যে প্রবলেমটা আসলে কি কি প্রবলেম, আপনার কি সলভ করা লাগবে, কি আউটপুট দেওয়া লাগবে, এই ধরনের। এরপর দেখেন ইনপুট, যে আপনার প্রবলেম থেকে ইনপুটটা কি দিবে। এক এক প্রবলেমে এক এক রকম ইনপুট থাকে। দেখেন এখানে বলছে কি ইনপুট দিবে শুধুমাত্র একটা ইন্টিজার নাম্বার। ওই ইন্টিজার নাম্বার উপর ভিত্তি করে আপনাকে আউটপুট দিতে হবে কি, দেখেন প্রিন্ট ইয়েস যদি এটা হয়, না হলে নো। এটা হচ্ছে ইয়েস নো টাইপের, যে এটা যদি হয় তাহলে ইয়েস, না হলে নো। কিন্তু সব প্রবলেমে কিন্তু ইয়েস নো থাকবে না। আপনার প্রবলেম পড়েই প্রবলেম বুঝেই বলতে হবে যে ইনপুট কি দিচ্ছে, আউটপুট কি দিচ্ছে, আর প্রবলেম কি বলছে, সেই অনুযায়ী আপনাকে সলভ করতে হবে। যেমন ধরেন আমি যে একটা প্রবলেম ডেডলি লেজার, দেখেন এই প্রবলেমটা কত কঠিন। এখানে দেখেন ইনপুটে কত কি দিছে, এই একটা জিনিস দিছে, তারপর এইগুলা কত কি, তারপর আউটপুট দেখেন এবার নাম্বার দেওয়া লাগছে, এবার কিন্তু ইয়েস নো না। মানে এক এক প্রবলেমে এক এক রকম আউটপুট আসবে। এখানে আপনাকে বলে দিবে আপনাকে আউটপুট কি দিতে হবে আর ইনপুট কি দিতে হবে, সব বলা থাকবে। সো ইনপুট আর আউটপুটটা আপনাকে চিন্তা করে দেখেন, এখানে ইনপুট দিছে, এখানে আউটপুট একটা দেওয়া লাগবে। আর এখানে অনেকগুলো, দেখেন 4, যদি ইনপুট দেয় 4 তাহলে আমাকে আউটপুট দিতে লাগবে 2, যদি 27 দেয় তাহলে 3। এভাবে আপনি একটা অ্যাজাম্পশন দেয়, এগুলো হচ্ছে আপনার টেস্ট কেস। এই প্রত্যেকটা হচ্ছে আপনার টেস্ট কেস। টেস্ট কেসটা কি, যে অ্যাজাম্পশন। ধরেন যে আমি যদি একটা প্রোগ্রাম করি, আপনাদেরকে যোগ করা একটা প্রোগ্রাম লিখলাম। যোগ করা প্রোগ্রাম হচ্ছে কি, দুইটা নাম্বার ইনপুট নেবে এ এন্ড বি, আর আউটপুট দিবে হচ্ছে তাদের যোগফল এ প্লাস বি। এখন ধরেন যে টেস্ট কেসের জন্য আমি 2 আর 7 দিলাম, আউটপুট দিলে দেখাই দিলাম যে 9। তারপর ধরেন যে 5 আর 7 দিলাম, আউটপুট দেখাই দিলাম 12। এদের এরকম টেস্ট কেস, যে 7 আর 2 9। হ্যাঁ, প্রবলেমটা আপনি তখন পাশ থেকে প্রবলেম স্টেটমেন্ট থাকবে, আপনি প্রবলেম স্টেটমেন্টটা দেখলেন, দেখে বললেন ও আচ্ছা এই প্রবলেম, এ এ বলছে, করা লাগবে, ঠিক আছে। ইনপুট কি কি দিচ্ছে, এ বি, মানে দুইটা নাম্বার। ও একটা নাম্বার দুইটা নাম্বার, ঠিক আছে, দুইটা নাম্বার ইনপুট দিচ্ছে। আউটপুট কি, তাদের যোগফল। 2 আর 7 9 হয়, ঠিক আছে, 5 5 10 হয়, ঠিক আছে, 5 5 10 হবে। আচ্ছা, এই ব্যাপার। তাহলে এই দেখেন, আপনি এই টেস্ট কেস দেখে বুঝিয়ে লিখবেন, বুঝতে হবে যে আপনার প্রবলেমে যে করছে, এই টেস্ট কেসের সাথে ওইভাবে বুঝা আপনার মাথার মধ্যে খাটাতে হবে যে এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন। এখন যখন আপনি সাবমিট দিবেন, ওরা 10 25 25 দেওয়া চেক করবি, 45 90 দেওয়া চেক করবি, প্রত্যেকটা ভিতরে ভিতরে চেক করবি। এগুলা কিন্তু এখানে আর নাই, এখানে মাত্র 2টা দিয়ে রাখছে, কিন্তু ভিতরে 1000 2000 5000 10,000 1 লাখ দেওয়া চেক করবি। চেক করে ধরেন যে 9, প্রত্যেকটা ঠিক আছে, কিন্তু কোন একটা জায়গাতে আছে আপনার কোড এমন ভাবে লিখছেন যে ওই জায়গাটা ভুল দিল, 7 4 11 হওয়ার কথা, আপনার কোড দিছে 10। তখন ওইখানে আপনাকে একটা রং অ্যান্সার দিবি, বুঝছেন? জি ভাই। তো আমি যদি আমার সাবমিশনে যাই, অনেকগুলো রং অ্যান্সার খাবেন, কিন্তু রং অ্যান্সার নিয়ে হতাশ হওয়া যাবে না। রং অ্যান্সার হওয়া মানে হচ্ছে আপনার কোডে কোনো একটা লজিকে ভুল আছে, তখন ওইটা আপনাকে আবার চিন্তা ভাবনা করা লাগবে। এবার যদি আমি যে এত অল্প সময়ে কোড লেখার জন্য দেয়, এটা কি আসলে? না না, কোড লেখার জন্য 1 সেকেন্ড না তো, কোডটা রান হওয়ার জন্য। আপনি কোড 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা লেখেন, লেখা সাবমিট করার পর কোডটাতে রান হতে যে সময় লাগে ওই সময়টা। দেখেন স্কোয়ার নামে একটা প্রবলেম ছিল, যে 4 স্টিক দেওয়া আছে, ABCD ইনপুট দিবি, আমি কোনোটা ব্রেক করতে পারবো না। এখন আমাকে ডিটারমাইন করতে হবে যে এখানে স্কোয়ার করা পসিবল কিনা। এটা হচ্ছে মূলত প্রবলেম। প্রবলেম দেখে দিলাম, হ্যাঁ এবিসিডি দিছে, দেওয়ার পরে দেখেন অ্যাজাম্পশন ধরে দিতে হবে, হ্যাঁ যদি এ দেয় এভাবে এভাবে হয়। কিন্তু দেখেন আমি যখন একটা সাবমিট কারোর মানে দেখাতে গেছিলাম, প্রথমবারই অ্যাকসেপ্ট হয়েছিল, তো কোন একটা কারণ ধরেন দেখাতে গেছিলাম, তখন দেখলাম যে দেখেন রং হয়েছে। কারণ কি, আমার কোডটা যে সাবমিট হয়েছে এটা আসলে ইনপুটের সাপেক্ষে আউটপুটটা ঠিকভাবে দিচ্ছে না, এই কারণে এটা আপনার রং অ্যান্সার দিবি। আর এরপর যদি আপনি কোডিং এর মধ্যে যদি কমা টমা এগুলা দেন, তখন আরেকটা ইরোর দিবি, সেটা হচ্ছে কম্পাইলার ইরোর দিবি। মূলত বেসিক এই কয়েকটা ইরোর জানে রাখেন, কখন কি ইরোরটা দেয়, এই লাইনে হতাশ হওয়া যাবে না। কারণ ইরোর দেওয়া মানে হচ্ছে আপনার কোডে কোথাও না কোথাও ভুল আছে। যদি কম্পাইলার ইরোর দেয় তার মানে আপনার কোডে কমা টমা হিসাবে ভুল আছে। দেখেন রং অ্যান্সার আসছে, তার মানে আমার কোডের লজিকেই ভুল আছে, তার মানে লজিকটা ঠিক করা লাগবে, যে আপনি কিভাবে চিন্তা করতেছেন প্রবলেমটা ওইভাবে নাইকো। আমরা করব অনেকটা বেসিক প্রবলেম করার পর আমরা হার্ডের দিকে আসবো। তারপরে যে কম্পাইলেশন এলো, তার মানে এই কোডটা যখন আমি করছি তখন কোডের ভিতরে ভুল আছে, কোনো জায়গাতে আমি কোডে ভুল করছি, এই কারণে এখানে ভুল দেখাচ্ছে। এই কারণে অনেকগুলো ধরনের ইরোর আছে আর কি। তো এগুলো আমরা আস্তে আস্তে জানবো। ও
এর পরবর্তীতে যদি আসেন কন্টেস্ট, দেখেন কন্টেস্ট আছে। তো কন্টেস্টটা কি নিয়মিত দেখেন একটা এডুকেশন রাউন্ড হবে, এটা হবে 28 তারিখে কটার সময় 8টা 35-এ। এই যে এখানে রেজিস্ট্রেশন ক্লিক আছে, তখন রেজিস্ট্রেশনে ক্লিক করে রাখবেন যে আই এম আনরেটেড নাকি রেটেড। এটা দেওয়ার দরকার নাই, সবসময় এটাই দিবেন, সবসময় রেটেড কন্টেস্টে দিবেন। আর আমি বলে দেবো যে কবে কবে কোন কোন কন্টেস্ট দিবেন। প্রতি কন্টেস্টটা আপনাকে দেওয়া লাগবে না, কারণ ডিপ 2টা একটু কঠিন। ডিপ 3, ডিপ 4 এগুলো আপনাকে দেওয়া হবো। এই কন্টেস্ট নিয়েও চিন্তা করতে হবে না। কন্টেস্টটা কি, যে অনেকের সাথে আপনি পরীক্ষা দিচ্ছেন না কি এরকম, যে আপনার কাছে 2-3 ঘন্টা সময় দেওয়া আছে, 2-3 ঘন্টার মধ্যে আপনি কতটা প্রবলেম সলভ করতে পারতেছেন। যদি বেশি সলভ করতে পারেন, যেমন ধরেন যে এটা একটা ডিপ 3 হয়েছিল, এটা যদি যাই আমি 3টা সলভ করছিলাম, এই 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় ছিল, আমি 3টা সলভ করছিলাম, আরো মানুষ আরো বেশি সলভ করছিল। এখন প্রবলেমে যদি যাই স্ট্যান্ডিং এ দেখেন অনেক মানুষ সলভ করছে, প্রায় 30-40 হাজার মানুষ পৃথিবীর গোটা মানুষদের কন্টেস্ট দেয়। এখন আপনার রেটিং কত এটা আপনারা জানবেন। তো এই হিসেবে দেখেন কত মানুষ কন্টেস্টে যদি যায়, 29,771 জন কন্টেস্ট করছে। তার মধ্যে অনেকে সব ডিপার্টে ভালো ভালো কোডার আছে পৃথিবীর। আমি 3টা পারছিলাম, আপনিও পারবেন। তো করার পরে যদি আপনি ভালো করেন পারফরমেন্স, যদি আপনার থেকে যারা কম আছে তাদের থেকে ভালো করেন, যারা থেকে ভালো আছে তাদের থেকেও ভালো করেন, তাহলে আপনি প্লাস পাবেন। প্লাস জিনিসটা কি হচ্ছে, রেটিং। কন্টেস্ট করলে রেটিং বাড়ে, এছাড়া আপনার রেটিং বাড়বে না। তো যখন আপনি কন্টেস্ট করবেন, তখন দেখেন রেটিং বাড়ে। তখন আমি যখন প্রথম কন্টেস্টে করছি তখন প্লাস পাইছি, কারণ কি তখন কেউ করে নাই বলতে গেলে কি, যে আমার থেকে যারা কমা আছে, আমার থেকে যারা ভালো আছে তাদের থেকে যদি আমি ভালো পারি তাহলে আমি প্লাস পাবো। এরপর যখন এজাত আসছি, এজাত আসার পর আমার থেকে যারা কম আছে, অনেকজন আমার থেকে ভালো করছে, মানে আমার কন্টেস্টে ভালো হয়নি, তখন আমি পাবো মাইনাস। এই প্লাস মাইনাস করতে করতে দেখেন উপরে নামবেন নিচে নামবেন, এই করতে করতে একসময় পিউপেলে যাবেন। পিউপেলে যাওয়ার পরে ধরেন যে আবার নামবেন, আরো উপরে কোডার আছে, রেড কোডার আছে, তারপর আপনার গ্র্যান্ড মাস্টার আছে, স্পেশালিস্ট আছে। এই রেটিং এর উপর যে আপনি প্রবলেম সলভ, কোনো কন্টেস্টে ভালো হবে আপনি প্লাস পাবেন, কোনো কন্টেস্ট ভালো হবে না মাইনাস পাবেন। এইভাবে চলতে থাকবে। তো মোটামুটি 1-2 বছর যদি ভালোভাবে কন্টেস্ট করেন, ইনশাল্লাহ ভালো যায় যাবেন। দেখেন কোনো সময় প্লাস পাইছি, আবার দেখেন এটার মধ্যে মাঝখানে একটা সলভ করছিলাম -35, 2টা করছিলাম +2, 4টা করছিলাম +50, পরেরটা আবার 2টা করছি -8, 2টা করছি -8, 3টা করছি +20, 4টা করছি +45, একটা করছি 43 মাইনাস। মানে আপনার কন্টেস্টের পারফরমেন্স, যদি আপনি কত তম হচ্ছেন এটার উপর ডিপেন্ড করে আপনার প্লাস মাইনাস হবে। তো আমরা কন্টেস্টটাও বলে দেবো, সমস্যা নাই। তো মূলত বেসিকটা জানে রাখেন আপাতত। কোড প্রসেসে যখন প্রবলেম সলভ করবেন আমি দেখাই দেবো 2-1টা প্রবলেম সলভ, কারণ এখন কোডিং জানেন না দেখে আমি দেখাচ্ছি না। প্রবলেম সলভ করেন দেখাই দেবো, সমস্যা নাই। তো এরপর এখন আসি যে আমাদের কোর্সে মূলত আমরা কিভাবে আগাবো। আমরা যদি এখানে আসি, আমাদের গত ব্যাচের এখানে দেখেন এই দুজনেরটা বাদ যাবো। দেখেন আমি আপনাদেরকে এভাবে প্রবলেমের লিঙ্ক দিয়ে দেবো, এইভাবে প্রত্যেকটা প্রবলেমের কখন কখন যে কোন কোন টপিক আসে দেখেন, লুপের প্রবলেমের লিঙ্ক দিয়ে দেবো, তারপরে এসটিএল সব প্রবলেমের লিঙ্ক দেবো। আপনাদের কাজ কি, এই অ্যাকাউন্ট খোলা। আমি অ্যাকাউন্ট খোলা কি দেখাতে হইব না পারবেন? দেখেন অ্যাড করারে বলেন, তারপরে হচ্ছে আপনার দেখেন এখানে লগ ইনে যাবেন, তারপর হচ্ছে কোড কোনো এক ফোর্সেস। জায়গায় অ্যাকাউন্ট খুলবো, হ্যাঁ যে কোনো এক জায়গায় লগ ইন করলেই হবে। হ্যাঁ, যে কোনো এক জায়গায় না, প্রত্যেকটা আলাদা সাইট, অ্যাড করা আলাদা সাইট, আলাদা সাইট। আপনি যে সাইটটা দিবেন ওখানে হচ্ছে অ্যাকাউন্ট খুলবো। বুঝি নাই। মানে প্রবলেম সলভিং এর যে লিংক গুলো দিবেন ওইখানে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। হ্যাঁ প্রত্যেকটা অ্যাড কোডার, প্রত্যেকটা তো আপনাকে খোলা রাখবো না, মাত্র আমরা 2-3টা সাইট করবো, যেমন অ্যাড কোডারে করবো, কোড প্রসেস করবো। এখন যদি কোড প্রসেস রেজিস্টারে ক্লিক করেন, তাহলে রেজিস্টারে যখন ক্লিক করবেন তখন দেখেন এটা অনেকে ভুল করেন, আমি দেখছি অনেকের সাথে কথা, গত ব্যাচে এটা অনেকেই সমস্যা হচ্ছে। ভাই অ্যাকাউন্টটা একটু বুঝায় দেন। বোঝাচ্ছি বোঝাচ্ছি। দেখেন এই দেখেন অ্যাড কোডারের জন্য দেখেন আমি আর লগ আউট করে দিই, জাস্ট ক্লিক করেন সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে যাওয়ার পর ইউজার নেমটা ইউনিক হইতে হয়, মানে কারোর সাথে কারো মিলবে না। এরকম ধরেন যে আমি দিলাম হচ্ছে মেহেদি 214100। দেখেন এটা এভেলেবল আছে। এরকম হতে পারে যদি আমি খালি মেহেদি দিই, নাও নিতে পারে, কারণ মেহেদিটা অন্য কেউ লিছে। দেখেন এটা এক্সিট অলরেডি আছে।
ইউজার নেমটা ইউনিক হওয়া লাগে। এরপর আপনার ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, তারপর কারেন্টলি দিবেন, ইয়ার দিবেন, অ্যাপ্লিকেশন দেওয়ার দরকার নাই, টিউটার অ্যাকাউন্ট দরকার নাই, এইগুলাও দেওয়ার দরকার নাই। আই এগ্রি দিবেন, দেওয়ার পর সাইন আপে ক্লিক করবেন। করার পরে অনেক সময় ইমেইলে ভেরিফিকেশন কোড দেয়, যেমন ধরেন যে কোড প্রসেসে আপনার ভেরিফিকেশন ইমেল যাই, তো আপনার যখন হ্যান্ডেল দিবেন, হ্যান্ডেলটা ইউজার নেম আর কি, ইউজার নেম মেহেদি হাসান যদি দিয়ে, এটা লিবে না, কারণ এটা অলরেডি দেওয়া আছে, আপনি অন্য একটা দিবেন, দিয়ে ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। রেজিস্টারে ক্লিক করা মাত্রই আপনার ইমেল একটা ভেরিফিকেশন মেইল পাঠাবি। তো ওই ভেরিফিকেশন মেইলে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, বুঝছেন? ওখানে কিন্তু ক্লিক করা লাগবে, ইমেল যাবে একটা। আমি যে যদি আমার কাছে মেইল নাই তো এক্সট্রা দেখি, জিমেইল, আমার এই দুইটা দিয়ে খোলা আছে, আরেকটা অ্যাকাউন্টটা এইটা দিয়ে খোলা নাই, এটা দিয়ে খুলে দেখাই। কারণ যে এটা দিয়ে খুলবো, তো ইমেলটার নাম যা খুশি তাই দিতে পারেন। ধরেন যে আমি দিলাম হচ্ছে টেস্ট 2025, এটাই দিলাম হ্যান্ডেল। আপনি আপনার মন মতো দিন, আর এটা কিন্তু ভবিষ্যতে চেঞ্জ করা যায় না, সো ভালো দেখে দিন। আমি যেমন দিছি মেহেদি হাসান, মেহেদি হাসান পাইতেছিলাম না, মেহেদি আন্ডারস্কোর আন্ডারস্কোর হাসান দিছি। এরপর ইমেল দিবেন, পাসওয়ার্ড ধরেন দিয়ে দিলাম 1234, কনফার্ম পাসওয়ার্ড দিলাম 1234। দেখেন অ্যাটলিস্ট 5টা হওয়া লাগবে, 1234 5 দিলাম, 1234 5 দিলাম, তারপর রেজিস্টারে ক্লিক করলাম। তাহলে কি কারেন্টলি ইউজ, এটা অলরেডি ইউজ কেউ না কেউ করছে। তাহলে আমরা কি দিতে পারি, টেস্ট আন্ডারস্কোর আন্ডারস্কোর 25, আর পাসওয়ার্ড এখন খুব ছোট হয়েছে, এই জন্য আমরা পাসওয়ার্ড একটু কঠিন দিবেন। তাহলে অ্যাডমিন টেস্ট 1 2 3 4 5, টেস্ট 1 2 3 4 5, এবার একটু কঠিন দিবেন। ভাই এটা কি ইমেল পাসওয়ার্ড? না না, এটা যে কোনো পাসওয়ার্ড, এটা পাসওয়ার্ড হচ্ছে অ্যাকাউন্টে লাগে, এই যে এই ক্যাট প্রসেসে ঢোকার অ্যাকাউন্টের পাসওয়ার্ড। দেখেন এই পাসওয়ার্ডটাও খুব সহজ হয়ে গেছে, এই কারণে আমি আরো কঠিন দিই। এবার দেখি, একটু কঠিন পাসওয়ার্ড চাচ্ছে ওরা আর কি, দেখেন এবার একটু কঠিন পাসওয়ার্ড দিয়ে সেট হয়েছে। এবার দেখেন এখানে একটা মেল পাঠাতে, থ্যাংক ইউ ইন্টারেস্ট, উই হ্যাভ সাকসেসফুলি সিন্ড ইউর ইমেল। এখন যদি এখানে আসি মেইলে, কোড প্রসেসে একটা মেল আসছে, ইমেলে দেখেন টু কনফার্ম ইউর ইমেল প্লিজ ফলো দ্য লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করতেছে। আফটার দ্যাট প্লিজ গো কোড প্রসেস, ওটা নর্মালি এই লিঙ্কে ক্লিক করবেন, এই যে ফলো দ্য লিঙ্ক, এই লিঙ্কে যদি ক্লিক করি, তাহলে দেখেন এই দেখেন টেস্ট 2025 চলে আসছে, আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন অ্যাকাউন্টে ক্রিয়েট হওয়ার পরবর্তীতে আপনি অ্যাকাউন্ট থেকে অনেক কিছু করতে পারেন, যেমন ধরেন যে এই যে সেটিং এ গিয়ে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ডটা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। তার পরবর্তীতে হচ্ছে আপনার সোশ্যাল থেকেই আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, আবার কান্ট্রি, অর্গানাইজেশন, মানে হচ্ছে ডুয়েট নাকি আপনার ভার্সিটি নাম আর কি, পলিটেকনিকের নাম দিতে পারেন। আর হ্যান্ডেল এটা কিন্তু টেস্ট করা চেঞ্জ করা কখনো যায় না, কিন্তু নতুন অ্যাকাউন্টে মাস 7 দিন, এই 7 দিনের মধ্যে আপনি চেঞ্জ করতে পারবেন, তারপর একবার, এরপর আপনি আর কখন এটা চেঞ্জ করতে পারবেন না। তো নতুন অ্যাকাউন্ট থেকে করা যাচ্ছে, আর এখানে চেঞ্জ ফটো দিয়ে আপনি প্রোফাইল পিকচারও চেঞ্জ করতে পারবেন, আর নর্মালি বাকিটা। আর ঠিক এইভাবেই আমি কয়েকটা সাইট দিয়ে দেবো, এখানে দেখেন অ্যাড কোডার অ্যাকাউন্ট করতে পারবেন। অ্যাকাউন্ট করা তো ডিপ্লোমা সিএসসি পড়তে যেহেতু পারার কথা, পারবেন না অ্যাকাউন্ট করতে? পারবেন? জি ভাই। জি অ্যাকাউন্ট। সেম এই একই পদ্ধতি, নাম, ইমেল, পাসওয়ার্ড টাসওয়ার্ড এইসব দেয়, সর্বোচ্চ গেলে কনফার্মেশন মেল পাঠাই, ইমেলে গেলে কুমেরাত পাঠাই, কুমেরাত পাঠায় না, ওটা করলে হয়ে যাব। তো মেন যে জিনিসটা হচ্ছে কি, আপনাকে যখন আমি প্রবলেম দিয়ে দিব, তখন আপনাকে ক্লিক করা লাগবে। এভাবে আমি প্রবলেম প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দেবো টপিক ওয়াইজ, আপনি জাস্ট করে ক্লিক করবেন। দেখেন আমি প্রবলেমে আসলাম, প্রবলেমে লিঙ্ক ওপেন হয়েছে, কোড প্রসেস নাম বলছেন আর কিটা বলছেন নাম? আমি লিঙ্ক দিয়ে দেবো, সমস্যা নাই, প্রত্যেকটা সাইটের লিঙ্কে আমি দিয়ে দেবো। তো দেখেন যখন আপনি প্রবলেমে ক্লিক করবেন, দেখেন আপনার এই রাত পেজে আসছে। আমি যদি ওটা হচ্ছে এক সাইটের, এটা হচ্ছে আপনার অ্যাড কোডারের। আর এরপর যদি আসি, এটা কোড প্রসেসের, আমি যদি যাই ওই লিঙ্কের উপর ক্লিক করলে এরকম একটা লিঙ্ক ওপেন হচ্ছে,
এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এটা কোড প্রসেস চলে আসে। সেম প্রবলেমটা দেওয়া আছে, ইনপুট আউটপুট কি দেওয়া আছে, কি কি ধরনের ইনপুট আউটপুট আসতে পারে, যে 3টা টেস্ট কেস, 2 এর জন্য 1 আসবে, 4 এর জন্য 3 আসবে, 6 এর জন্য 5 আসবে। হ্যাঁ, আপনার এগুলা ঠিকঠাক হয়েছে, কিন্তু সাবমিট করার পর দেখবেন রং অ্যান্সার আসলো অনেক সময়। কারণ কি, যখন রং অ্যান্সার আসবে, ওই যে ভিতরে ওরা আরো 1000 2000 এরকম নাম্বার দিয়ে চেক করবে, ওরা 10 দিয়ে চেক করবে, 9 দিয়ে চেক করবে, কোন এক দিয়ে যা ভুল দিল, তার মানে আপনার কোড পুরোটাই লজিকে ভুল। এই কারণে এই রং অ্যান্সার দিয়ে দেখলে বুঝবেন যে আপনার লজিকে ভুল আছে, তখন প্রবলেমটা আবার চিন্তা ভাবনা করে সলভ করবেন। আমরা আস্তে আস্তে করব। তো এখানে এই লিঙ্কে যাবেন, হ্যাঁ এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা করলেন, করার পর দেখেন লগ ইন করা নাই, এই কারণে কিন্তু দেখেন সাবমিট বাটন কোথাও দেখাচ্ছে না। এখন যদি আমরা সাইন ইন করি, একবারে সাইন ইন করে নেবেন, এটা আসুক, ক্লাউড ফেয়ারটা কয়েকদিন আগে ডাউন হয়েছিল। এবার যদি যাই সাইন ইন করি, সরি, এই যে ক্লাউড ফেয়ার খুব ঝামেলা করে। ওকে, এখন যদি সাইন ইন করি তাহলে সাইন ইনটা হয়ে যাবো। দেখেন সাইন ইন হয়েছে, দেখেন এই পাশে দেখেন আমার নাম দেখাচ্ছে মেহেদি ডুয়েট। এখন যদি আসেন নিচের দিকে দেখেন কোড দেখাচ্ছে। তো এরপর যদি ল্যাঙ্গুয়েজে যাই, যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে করছেন, আমরা যখন সি করাবো তখন আপনারা সি তে ক্লিক করবেন। যদি আমি সি লিখি তাহলে দেখেন সি আছে, সি তে ক্লিক করবেন। আর যখন সি প্লাস প্লাস, তখন সি প্লাস প্লাসও আছে, সি প্লাস প্লাসে ক্লিক করবেন। আপনার প্রবলেমটা এখানে কোড, ধরেন যে আমি যে কোনো একটা কোড যদি করি, তাহলে কোডটা কপি করে আনি এখানে পেস্ট করবেন, করে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর রং হতেও পারে, অ্যাকসেপ্ট হতে পারে। অ্যাকসেপ্ট হওয়া মানে ভালো, রং হওয়া মানে খারাপ। আমি দুই একটা সাবমিটটাও দেখা দেবো, সমস্যা নাই, কোড এরপর থেকে আপনাকে করা লাগবে আর কি। তো এইটা হচ্ছে আমাদের মেইন কাজ। প্রথমত যে আমি প্রত্যেকটা টপিক দিয়ে দেবো, আপনি সলভ করবেন, 5টা প্রবলেম দেবো, আপনি 5টা সলভ করবেন। করার পরে দেখেন সবার নামের সাথে লেখা আছে। তো আমি আপনাদের একটা লিংক শেয়ার করছি, আপনারা কি দিয়ে পাইছেন ইমেইলে? জি ভাই। তো ওইটা শিটে গেলেও, যদি আপনাদের যে শিটটা দিচ্ছে ওই শিটে যদি আমি যাই, উম, ওই শিটটা কাট দিলাম এক্সেল। দেখেন আপনাদের ওখানে দেখেন রিমনের নাম আছে, ফাতেমার নাম আছে, মেজল, জাহিদ, প্রীতম, রাতুল, ইয়সা, তাসলিমা, নাজমিন, সবার নামই আছে এখানে, আর কেউ নাই। এই কয়জনের নাম আছে, দেখেন নাজমিন পর্যন্ত। আপনার কাজ কি, ধরেন যে আমি প্রবলেমটা দিলাম, আপনি সলভ করলেন, করার পরে আসি দেখবেন এগুলো সলভ করছে, তাই এখন পেন্ডিং লেখা থাকবে আর সলভ থাকবে। আমি এই প্রবলেমটা সলভ করলাম, ওকে ভালো কথা। আসি আপনার নামটা ধরেন যে এটা এটা ধরেন যে আপনার নামের রো, আপনি এখানে জাস্ট সলভ লিখে দিবেন, তাহলে আপনার কাজ শেষ। প্রত্যেকটা প্রবলেম 5টা প্রবলেম করে 5টা সলভ, তাহলে আমি বুঝতে পারবো আপনি করছেন কি করছেন না। সলভ হবে কখন, যখন আপনার কোডটা সাবমিট করার পর অ্যাকসেপ্ট হচ্ছে। এরকম না যে আপনার ওই যে ওরা ইনপুট টেস্ট করে 2 3টা দিয়েছে, ওইগুলা ঠিকঠাক আউটপুট দিয়েছে, তখন লিখবেন না। সাবমিট করবেন, অ্যাকসেপ্ট লেখা দেবে, তারপরে এসে গান সলভ লিখবেন, বুঝছেন? তো এরপর পাশাপাশি আরেকটা জিনিস আছে কি, টপিক লার্ন। ওই শিটেও যদি যান দেখেন 2টা জিনিস আছে, প্রবলেম শিট, টপিক লার্ন, নিচের দিকে প্রবলেম শিট। এখন যদি টপিক লার্নে যাই তাহলে দেখেন আবার সেম সবার নাম লেখা আছে আর ক্লাস লিস্ট লেখা আছে। তো এই ক্লাসে আপনার ক্লাসে দেওয়া আছে যে কোন ক্লাসটা হয়েছে। এখন এই ক্লাস থেকে আপনি কি কি শিখছেন, এই ক্লাসে আপনি কি কি জানছেন, ওইটা সুন্দর করে নোট করবেন। নোট করলে কি হবে, 2 3 বছর 4 বছর 5 বছর পরে আসেও যদি আপনার ভিডিও দেখার টাইম না থাকে, জাস্ট করে যে আপনার নোট সুন্দর করে লেখা আছে, আপনি আপনার নোটটাই পড়লেন, দেখবেন যে সব মনে পড়তেছে। এই কারণে এই নোটটা বাধ্যতামূলক সবাইকে জমা দেওয়া লাগবেই। প্রতি ক্লাস হইব প্রায় 1 দিন 2 দিন পর পর ক্লাস হবে, ক্লাস শেষ করবেন করে ওই টপিক গুলা ভিডিও দেখবেন, প্র্যাকটিস করবেন। এরপর কি কি বুঝছেন তার উপর সুন্দর করে এভাবে সাজায় গুছে একটা নোট লিখবেন আপনার মন মতন। এই নোটটা অবশ্যই জমা দিতে হবে, এটা আমি চেক করব, বুঝছেন? এই নোট কিভাবে লিখবো? আচ্ছা, নোট কিভাবে লিখবেন, নোট জাস্ট খালি গুগল শিটে যাবেন, গুগল শিটে গেলেন, গুগল শিট ওপেন করি, এই যে গুগল ডক্স, সরি গুগল শিট না, গুগল ডক্সে যাবেন। ডক্সে যাওয়ার পরে দেখেন এরকম এরকম একটা ইন্টারফেস দেখবেন, এখান থেকে দেখেন ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবেন। করার পর আপনার এই যে নোট এখানে লিখবেন যে আজকে আজকে যা যা শিখছেন, ধরেন যে আজকে ক্লাসে আমরা যে আলোচনা করছি যে অপারেটর, অপারেটর 3 প্রকার হয়, বাংলাতে লেখেন, ইংলিশ লেখেন সমস্যা নাই।
এইভাবে লিখতে পারেন। আপনার নোট আপনার মতো লিখতে পারেন, আমার বাংলিশ ইংলিশ এরকম কোনো নেই, আপনি যেভাবে, তবে কেউ চ্যাট জিপিটি ইউজ করবেন, আপনার নোট আপনার মনের মতো নিজের ইচ্ছা লিখবেন। এভাবে লিখবেন যে অপারেটর 3 প্রকার হয় আজকে শিখলাম, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, তারপরে কন্ডিশন, এবার ধরনের লিখলেন। তারপর অ্যাসাইনমেন্ট অপারেটরের সম্পর্কে লেখার পরে এখানে কয়েকটা কোড দিলেন। কোড দেওয়ার পরে আপনার মন মতন নোট কিভাবে করেন, আপনারা ক্লাসে কখনো নোট করেন না, ওই নোটই যে আপনি কিভাবে কি কি শিখছেন যেন ভবিষ্যতে দেখলেও আপনি বুঝতে পারেন যে এখান থেকে এই জিনিসগুলো শিখছেন, এইভাবে নোটটা করবেন। করার পরে নোটের একটা টাইটেলও দিতে পারেন যে আজকে অপারেটর নিয়ে ক্লাস হয়েছে, যে এটা অপারেটর একটা নোট। দেওয়ার পর দেখেন এই যে এখানে শেয়ার লেখা আছে, এই শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করে এই যে রেস্ট্রিকশন আছে না, এটা উঠাই দিয়ে এনি ওয়ান উইথ ক্লিক দিবেন। দেওয়ার পরে কপি লিঙ্ক, এই লিঙ্কটা আসে যে এখানে জাস্ট খালি এখানে বসাই দিবেন। এই যে লিঙ্কটা বসাই দিলাম, আপনাদের সবার এক্সেস দেওয়া আছে, দেখেন আপনাদের এখানে সবার এক্সেস দেওয়া আছে। আমি যদি নামে যাই যে শেয়ারে ক্লিক করি, তাহলে সবারকে পারমিশন দেওয়া আছে, সবাইকে এডিটর পারমিশন দেওয়া আছে। সো সবাই এখানে এসে জাস্ট খালি কোডটা পেস্ট করে দেবেন। দেন কোডটা পেস্ট করলাম, বাইরে ক্লিক করলে হবো, দেন ওই কোডটা পেস্ট হয়ে গেছে। এখন যদি আমি ক্লিক করি আমি দেখতে পাবো, বুঝছেন? ক্লিয়ার কিভাবে জমা দিবেন? জি ভাই। তাহলে আমাদের মেইনলি কাজ যে হচ্ছে আপনি ক্লাসে কি কি প্রবলেম সলভ দিব, এগুলা প্র্যাকটিস করবেন। করার পরে এসে টপিকে আজকে ক্লাসে কি কি শিখছেন ওটা সুন্দর করে নোট করবেন, করার পর এখানে জমা দিবেন। যেমন ধরেন যে ওরিয়েন্টেশন ক্লাস নিয়েও কিন্তু এরা সবাই জমা দিছিল। এই যদি আমি কাউকে সানজিদার নোট যদি দেখাই, দেখেন প্রথম ক্লাস থেকে তারা নোট করছিল। দেখেন ফার্স্ট ক্লাসে কি কি শিখছে, বাংলাদেশে কি কি সফটওয়্যার কোম্পানি আছে, কিভাবে কোন কোন সাইডে কোড করতে হয়, কয়েকটা বেসিক কথা লিখছে। কারণ আজকে যেরকম বেসিক কিছু আলোচনা করি নাই, আপনারাও লিখতে পারেন, এভাবে লিখে অবশ্যই জমা দিবেন। তারপর ধরেন যে অন্য একটা নোটে যাই, হ্যালো, আমার কসে লাগছিল কি, যাই হোক স্ক্রিন কি দেখা মনে হয় যাচ্ছে না, দাঁড়ান। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছেন না? স্ক্রিন ক্লিয়ার? জি ভাই। জি clear। এই যে আমার এখানে যখন দেখাতে যাবো ক্লিক করতে হবে, কসে টিপ মেরে দিয়েছিলাম, পরে আমার ব্রাউজার কেটে গেছিল। তো যাই হোক দেখেন, এরপরে যদি যে কোনো একজন আসে, দেখেন পরে ক্লাসে ইনপুট আউটপুট দেখাইছিলাম, ওটা দেখেন নোট করছে। এখানে যদি ক্লিক করি ওর নোটটা আমি দেখেন দেখতে পাই ও কি কি নোট করছে। এটা সবাই এটা বাধ্যতামূলক এবার করাই লাগবে। দেখেন সেকেন্ড ক্লাসে কি কি শিখছে, যে ভেরিয়েবল কি লিখছে, তারপর সি প্রোগ্রামিং এর 3টা মানে থাকে আর কি, সিনট্যাক্সটা লিখছে, তারপর ফরম্যাট স্পেসিফায়ার কি কি এগুলা লিখছে। এরপর দেখেন এই যদি চাই এর কিন্তু আর এই ভিডিওটা দেখা লাগবে না, 2 ঘন্টার ভিডিও দেখা লাগবে না, এটা যদি 5 মিনিট পরে ও বুঝা ফেলাবে যে আসলে এর অপারেটর কি সিনট্যাক্স কি এগুলা শিখা ফেলবে। এই কারণে নোটটা আপনাদের বাধ্যতামূলক অবশ্যই জমা দেওয়া লাগবে। আপনাদের কাজ হচ্ছে একটি ক্লাস করবেন, ক্লাস করার পর দরকার হলে আবার ভিডিওটা দেখবেন, দেখার পরে নোট করতে পারলে করবেন তখনই, না হলে আগে প্রবলেম ধরেন যে এই টপিকের 5টা প্রবলেম আছে রিকারশনের, এই প্রবলেমগুলো সলভ করবেন, করার পরে নোট করবেন, করি এই যে গুগল ডক্সে লিখে ওটা জাস্ট খালি এই লিঙ্কটা কপি করে পেস্ট করে দিবেন, বুঝছেন? এ পর্যন্ত কি বুঝছেন? জি ভাই বুঝছি। তো এখন হচ্ছে কি কোড রান করবেন কই, ওইটা ইনস্টলেশনটা দেখায়। কোড রান করার জন্য আপনারা বেশ কয়েকটা জিনিস ইউজ করতে পারেন, তার মধ্যে সবচাইতে বেসিক হচ্ছে কোড ব্লকস। আমরা কোড ব্লকসে প্রথমত করব। কোড ব্লকসে লিখে সার্চ করবেন, করার পরে দেখেন 2 নম্বর লিঙ্কটা এখানে ক্লিক করবেন। 1 নম্বরে করতে পারেন, ওখান থেকে ডাউনলোড করা ভেজাল, এইখানে জাস্ট খালি ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিয়ার? ডাউনলোড করার পর সফটওয়্যার ইনস্টলেশন কি দেখাতে হবে, খালি নেক্সট নেক্সট নেক্সট, এটার মধ্যে কোনো ঝামেলা নাই, বুঝছেন?
কোড ব্লকস ইনস্টল করতে কোনো ঝামেলা নেই, জাস্ট খালি নেক্সট 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 লিখে দিবেন। এরপরে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে মিন জিডাব্লিউ। এটা একটু ঝামেলা আছে, এটা আমি দেখাই দিচ্ছি। মেন জিডাব্লিউ সমস্যা করে। না, সমস্যা করবো না, আপনি জাস্ট খালি মিন জিডাব্লিউ লিখবেন, লেখার পর ওদের ওয়েবসাইটে লিংক যেটা আসবে এখান থেকে ডাউনলোডে দিবেন। আমি ধরেন ডাউনলোড দিই। এটা খুবই ছোট একটা জিনিস। ভাইয়া কোড ব্লকসের সাথে যদি মিনিটারও ডাউনলোড করি হবে না? হ্যাঁ, করতে পারলে হইব, তবে ওটা তো অনেক সময় ঝামেলা করে, এর লাগে আলাদাই করতে পারেন, আলাদা করাই ভালো। এরপর দেখেন মিন জিডাব্লিউ আমি দুইটা ক্লিক করলাম, পরে রান করতে করতে আমি রানে ক্লিক করলাম, করার পরে এরকম জিনিস আসবে, এখান থেকে আজকাল ইনস্টল দিবেন, দেখ কন্টিনিউ। এই যে আমার সবগুলা আছে, তাই দেখাচ্ছে যে আমার সবগুলো আছে। এরপরে দেখেন সব রান হওয়া শুরু করে দিছে। তখন করবেন, তখন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমার অনেকটি দেখাচ্ছে, কারণ আমি ইনস্টল করছি তাই। আপনাকেও এখানে দুইটা জিনিস করা লাগবে, এরকম যখন উইন্ডো আসবে তখন আপনারা আমাকে স্ক্রিনশট দিন, আমি ওটা দেখা গ্রুপে দিয়ে দেবো নি। যে মিন জিডাব্লিউ বেস 3-4টা থাকে, তার মধ্যে দুইটা শুধু সিলেক্ট করতে হবে, আর দুইটা কোন দুইটা আমি দিয়ে দেবো নি, সমস্যা নাই। এভাবে সিলেক্ট করবেন, ধরেন এটা করলাম, সিলেক্ট করলাম, করে মার্ক ফর ইনস্টলেশন করলাম, করে ইনস্টলেশন ইনস্টলেশন ক্লিক করে অ্যাপ্লাই চেঞ্জেস এটা ক্লিক করবে, তাহলে এটা ইনস্টল হওয়া শুরু করবে। এটা অনেক সময় লাগে, এরকম দেখাচ্ছে না, আর আমার মোটামুটি করা আছে। ভিএস কোডও হ্যাঁ ব্যবহার করা যাবে, সমস্যা নাই, তবে আমরা আস্তে আস্তে আগাচ্ছি। একটা দেখাচ্ছে, আপাতত কোড ব্লকসে করবেন, ভিএস কোড আপাতত দরকার নাই, কোড ব্লকসে করবেন। আমি যেভাবে করতেছি ওইটা ফলো করেন, ভালো হইব। কারণ ভিএস কোডে সবসময় কোড সাজেশন দেয়, সাজেশন থেকে যদি অ্যাপ্লাই করতে থাকেন তাহলে কোডের সিনট্যাক্সটা ক্লিয়ার হবেন না, এই জন্য ভিএস কোডেই করবেন। এরপর আমরা আস্তে আস্তে সরি কোড ব্লকসে করবেন, এরপর আস্তে আস্তে আমরা বিএস কোড করবো, পাইথন করবো, অনেক কিছু করবো। তো এটা করার পরে ইনস্টলেশনে দিবেন, মার্ক সরি অ্যাপ্লাই চেঞ্জেস এটাতে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে ইনস্টল হওয়া শুরু করছে। করার পর এটা যখন ইনস্টল হয়ে যাবে তখন এগুলা সব কাটা দিবেন। দুইটা জিনিস ইনস্টল হয়ে গেলে কোড ব্লকস আর হচ্ছে মিন জিডাব্লিউ হওয়ার পর এই যে এখানে যাবেন, যার পরে সি ড্রাইভে গেলে দেখবেন যে মিন জিডাব্লিউ লেখা আছে, এটাতে ক্লিক করবেন। করার পরে বিন বিনে ক্লিক করবেন, করার পরে যে উপরের কার জি লিঙ্ক এটা সিলেক্ট করবেন, করে এটা কপি করবেন, যে উপরকার লিঙ্কটা, এটা পাথ, এটা পাথটা ক্লিক করার পর এখান থেকে আপনার এনভায়রনমেন্ট ভেরিয়েবল আসবেন, যে এডিট দা সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবল ইএনভি লিখলে চলে আসে, এটাতে ক্লিক করবেন। করলে দেখবেন যে এমন একটা জিনিস আসবে, এখান থেকে দেখেন এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এটাতে ক্লিক করবেন। এই যে পাথে ক্লিক করবেন আগে, করার পর এডিটে, এরপর নিউ পেস্ট করে দিবেন। দেখেন আমার অলরেডি করা আছে যেটা ব্লু পাথ, সো এটা করবেন, করার পরে ওকে দিয়ে দিবেন। এরপর এখানেও দিয়ে দিবেন যে পাথ এডিট নিউ মিন জিডাব্লিউ, কারণ অনেকের একটাতে হয়, অনেকের দুইটা হয়, এই কারণে আপনারা দুই জায়গায় দিবেন, দেয়া ওকে, এখানে ওকে, এখানে ওকে, তাহলেই কোড ইনশাল্লাহ রান হইব, বুঝছেন? আর যদি কারো ইনস্টল করতে সমস্যা হয়, আপনার আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে আপনার রেপ্লিট, রেপ্লিটে করতে পারেন। রেপ্লিট লিখে সার্চ করবেন, করার পর দেখেন এক্সপ্লোর মোড আছে, এই যে ডান পাশে এক্সপ্লোর মোড লেখা আছে, এখানে ক্লিক করবেন, করে ডেভেলপার ফ্রেমওয়ার্ক এটাতে ক্লিক করবেন। করার পরে দেখেন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে। এরপর ধরেন যে আমি সি তে ক্লিক করলাম, আপনি অন্য কিছু করতে পারেন, কারণ সি তে ক্লিক করবেন, সি এর জন্য যেহেতু। সি তে করার পর এখানে রিমিক্স লেখা, এই রিমিক্সে ক্লিক করবেন, তাহলে দেখেন আমার জন্য 10টা ক্রিয়েট করা হয়ে গেছে, এই জন্য আমি পারতেছি না, এইভাবে কারেন্ট লেভেলে আপনার করা লাগবে না। আমার পিছনে কিসের ব্যাকগ্রাউন্ড, আমার পিছে কিসের ব্যাকগ্রাউন্ড এটা পরে দেখেন, আগে এটা দেখেন। তো এটা যখন করে ফেলাবেন, এর রিমিক্সে ক্লিক করলে হবো। রিমিক্সে ক্লিক করার পর যখন আপনি অ্যাপসে আসবেন তখন দেখাবে এরকম অ্যাপস লিস্ট। ধরেন আমি সি করছিলাম, তো এই কারণে আমার ওখানে যাওয়া লাগলো না, জাস্ট খালি রিমিক্সে ক্লিক করলে এরকম হয়ে যাবো, এরকম পেজ চলে আসবো। তো এখান থেকে এটা আসবে না, এইভাবে থাকবে, যখন রিমিক্সে ক্লিক করবেন তখন এইভাবে থাকবে। তো এভাবে থাকলে এখান থেকে টুলস অ্যান্ড ফাইলসে যাবেন, তারপরে লিখবেন যে মেইন, তাহলে দেখেন মেইন ডট সি এই যে চলে আসবে, মেইন ডট সি চলে আসছে। আর এই দেখেন কনসোলও চলে আসছে, কনসোলটাকে ধরে এই যে রাইটে এইভাবে ধরে ড্র্যাগ করে এইভাবে রাইটে ছাড়বেন, আর মেইনটা এইভাবে থাকলো। এখন এখানে কোড লেখা,
এই দেখেন এই উপরে সবুজ আইকন এখানেও করতে পারেন, অথবা কন্ট্রোল ইন্টার চাপ দিলেও রান হইব কোড। দেখেন কোড রান হচ্ছে, বুঝছেন? কন্ট্রোল এন্টার দিলেও কোড রান হচ্ছে। তো কেউ যদি ইনস্টল করতে না চান তাহলে চাইলে এভাবেও আপনারা কোড করতে পারেন। এরকম কোড রান হওয়া শুরু করে দিছে। তো রেপ্লিটও করতে পারেন, ওই জায়গাতেও করতে পারেন, যার যেটা সুবিধা সে সেখানেই করবেন, সমস্যা নাই। তো এই পর্যন্তই আজকের কথাবার্তা। ইনস্টলেশন কিভাবে করবেন আর আমরা কেন করব, ইনশাআল্লাহ আমরা নেক্সট দিন থেকে পরবর্তী আমাদের কোর্সটা শুরু হবে। ওকে, ক্লাস একদিন পর পরে হইব আশা করি, মানে কালকের দিন পরে আবার ক্লাস, তারপরে একদিন পর আবার ক্লাস, একদিন পর আবার ক্লাস, এইভাবে চলবে আমাদের ক্লাস। কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন নাই? ভাইয়া ডেট কি এবার কিবার ক্লাস হবে? বুঝি নাই। সপ্তাহে কোন দিন ক্লাস হবে আর কি ওইটা? ওই যে সপ্তাহে বললাম একদিন পর পরে ক্লাস হবে। তাহলে ধরেন যে আজকে ক্লাস করলেন, তাহলে নেক্সট ক্লাস করবেন কালকে দিন পরে 27 তারিখেই বৃহস্পতিবার, তারপরে ধরেন যে করবেন শনিবার, এভাবে একদিন পর পরে ক্লাস করবেন। আর যদি কোনো আমার যদি দেখি যে আমার কোনো সমস্যা হচ্ছে তখন হয়তো একদিন হয়তো পিছাই দিতে পারে, এটাই সর্বোচ্চ, এছাড়া খুব একটা মিস হবে না। ভাই আপনি যে টার্গেট নিয়েছেন যে 6 থেকে 7 মাস লাগবে এটা শেষ হতে, এটা কি আসলে ওইটা তো আমার উপর, এটা চিন্তা করবেন না। আপনার জিনিসটা যেভাবে কাজ করতে বলবো খালি আমাকে ওইগুলা জমা দেবেন, আপনারা পিছাবেন না তাহলেই হইব। আপনারা কোনো কিছু পিছাবেন না আর কি। আপনারা যে যে জিনিসের কাজ দেব, যেমন ধরো যে ওখানে প্রবলেম সলভ দেখলেন, ওখানে কিন্তু বেশ কয়েকজনের কাজ লেট আছে, এর লাগে ও ক্লাসটা আমি গতকালকে লইতে পারি নাই। কিন্তু ওরা যদি গতকালকে মধ্যে এটা করতে পারতো সবটা এটাই, তাহলে কিন্তু আমি গতকালকে ওদের ক্লাস নিতে পারতাম। কিন্তু ওরা ওইভাবে শেষ করতে পারে না, বিধায় ওগুলো লাগে একদিন পিছাইছে। তো এভাবে আপনারা মিস করবেন না, আপনারা দিনের কাজ দিনে করবেন, ইনশাল্লাহ আমরা 6-7 মাসে শেষ করে দিতে পারবো। 7 মাস সময় কিন্তু অনেক সময়, চিন্তা করবেন না, আপনারা খালি দিনের কাজ দিনে করবেন, যেটা দেবো ওইটা করবেন, যথেষ্ট। আর কারো প্রশ্ন? আর কারো প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা শেষ করে দিই আজকের মতন। আর কালকে দিন পরে আপনাদের আবার ক্লাস হইব। তো ওই দিন থেকে আমাদের প্রোগ্রামিং জার্নিটা শুরু হবো, ওই দিন থেকেই প্রবলেম সলভিং ও শুরু হবো। তো টার্গেট রাখবেন প্রতিদিন মিনিমাম আপনাকে 3 থেকে 4 ঘন্টা দেওয়াই লাগবে। কারণ এই যে এই সলভ গুলা করা লাগবে, ভিডিওটা আরেকবার দেখা লাগবো, প্লাস এই যে নোটটা করা লাগবে, এগুলো করতে মোটামুটি 3-4 ঘন্টা সময় লাগবে, আপনাকে এই সময়টা দেওয়াই লাগবে। হতে পারে সকালে 2 ঘন্টা দিলেন, বিকালে 2 ঘন্টা, এইভাবে করতে পারেন। আপনি যে সফটওয়্যার সাইট গুলো দেখালেন ওইগুলো কি ডিপ্লোমার পরে জব পাবো? আপনি যে সফটওয়্যার সাইট গুলো দেখালেন ওখানে কি ডিপ্লোমার পরে জব পাবো? হ্যাঁ, ইনশাল্লাহ ওখান থেকে ডিপ্লোমার পরেও জব পাবেন। ডিপ্লোমাতে অনেকে জব করতেছে, অনেকে আছে ডিপ্লোমা করে ওই সময় জব পাই। কারণ আপনার সার্টিফিকেট দেখে না, বড় বড় কোনো কোম্পানি সার্টিফিকেট দেখে না, মূলত আপনি স্কিলটা শো করতে পারলে হবো। তো স্কিলটা শো করার জন্য আপনার কমিউনিকেশন বাড়াতে হবে। অনেকে আপনারা করতে পারেন, এই ব্যাচ থেকে শুরু করতে পারেন যে আজকে কি কি শিখলেন, সুন্দর করে লিঙ্কডইনে চলে যাবেন। ফেসবুক টেসবুক বাদ দেন, ফেসবুকের আশা করে লাভ নাই। লিঙ্কডইন নামে একটা ওয়েবসাইট আছে, সোশ্যাল মিডিয়া ফেসবুকের মতন, আপনারা লিঙ্কে যাবেন, যত মানুষ চাকরি বাকরি যা করে সবাই লিঙ্কডইনে করে। তো লিঙ্কডইনে যে একটা অ্যাকাউন্ট করবেন, ফেসবুকে যেভাবে অ্যাকাউন্ট করেন ওইভাবে দেওয়ার পরে এখান থেকে পোস্ট করতে পারেন যে আজ থেকে আমার প্রোগ্রামিং শেখা শুরু করলাম এরকম, কারণ অনেকের অ্যাকাউন্ট নাই। দেওয়ার পরে প্রতিদিন যা শিখবেন তাই পোস্ট করবেন, তাহলে কানেকশন বাড়বে। যখন মানুষ দেখবে যে হ্যাঁ আপনি ওই ওই কাজ করেন, তখন আপনারা এখান থেকে অনেকে জব পাই। এখানে বিভিন্ন কোম্পানি মানুষের সাথে কানেক্ট হবেন, বিভিন্ন মানুষের সাথে, অনেকে মানুষের সাথে কানেক্ট হবেন। তাহলে দেখবেন এখানে এই একটা প্রজেক্ট করছে, ও পোস্ট করছে যে আমি এই প্রজেক্টটা করছি, ওর পোস্টের মধ্যে দেখেন অনেক মানুষ রিয়াক্ট করছে, কমেন্ট করছে। এভাবেই এখানে অনেকে দেখেন একজন লিখছে যে ও আসলে ইয়া হয়েছে। তারপর দেখেন মানে সবাই এখানে আপনার ফেসবুকের মতো হাউ ভাউ জিনিস পাবেন না, এখানে মোটামুটি লেভেলের ভালো ভালো জিনিস পাবেন। বিভিন্ন এখানে দাঁড়া করা হয় টেক কোম্পানির, এখানে একটা হায়ারিং এর পোস্ট হচ্ছে ওয়েব ডেভেলপার, এক্সপিরিয়েন্স 2 থেকে 4 বছরে, তারপর কোড পড়ছে, প্রবলেম সলভিং এর রিলেটেড জিনিসপত্র আসবে, এখানে কোনো ফালতু জিনিস আসে না। তো
তো এখানে আপনার পোস্ট করবেন প্রতিদিন, যে আমি আজকে অপারেটর সম্পর্কে জানলাম, যে অপারেটর এইভাবে কাজ করে, এটা আমি এই প্রবলেম সলভ করছি। পোস্ট করতে থাকবেন, পোস্ট করলে আপনার বেশি বেশি মানুষের সাথে পরিচয় হবে। আর এখানে সবাই টেক মানুষই, এদের সাথে পরিচয় বাড়ালেই তাদের সাথে কানেকশন করবেন, আপনার প্রজেক্ট করবেন ভালো ভালো, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ পাবেন। কারণ আপনার স্কিল যারা পারেন ওটা তো শো করা লাগবে, তো স্কিল শো করাতে হলে এইভাবে শো করতে হবে আর কি। বিজিআইটি এর নাম শুনছিলাম, হ্যাঁ আপনি তো ওইটার নাম বললেন না। বিজি কোম্পানি তো অনেকটা আছে ভাই, সবটির নাম তো আর বলা সম্ভব না। বিজিআইটি তো আছে, ওই লিস্টে খুঁজলেও পাবেন। অনেক কোম্পানি আছে, সব কোম্পানির নাম কি এভাবে সিরিয়ালে বলা সম্ভব? তারপর ধরেন যে ভাইবা সফট আছে, ওয়েলডিভ আছে, তারপর আপনার ওয়াইফি আছে, বহুত কোম্পানি আছে, তো সবটির নাম তো আর সবসময় মাথায় থাকে না। এগুলা নিয়ে চিন্তা করবেন না, আপনি স্কিলের পিছনে সময় দিন। আপনার হাতে মিনিমাম 1 বছর সময় আছে সবারই প্রায়। তো একটা বছর আপনি আমার কোর্সে 6-7 মাস আছে, এরপর আরো বেশি এক্সপ্লোর করেন, করে করে শিখেন। শিখার পর জিনিসগুলো দেখান মানুষকে ওইভাবে, তারপর বিভিন্ন জবে অ্যাপ্লাই করা শুরু করবেন। করার পর নিজে যাচাই করে প্রুভ করে দেবেন, হ্যাঁ আমি পারি, তাহলে হয়ে যাবে আর কি। এরপর আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, কারো কোনো তাহলে প্রশ্ন নাই না? না ভাই। ওকে, তাহলে আমরা হচ্ছে কালকের পর দিন থেকে ক্লাস শুরু করবো। আর আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবো, আপনারা সবাই, এই যে আপনার হাতে আরো 3 বছর সময় আছে, তো 3 বছরে চাইলে গুগল মাইক্রোসফটেও যাইতে পারবেন। 3 বছরে গুগল মাইক্রোসফটে যাওয়া সম্ভব। আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমি কোনো গাইডলাইন পাই না, আমাকে কেউ কিছু বলে নাই যে এই জিনিসগুলো আছে। এখানকার অনেক টপিক আছে যেটা নাম আমি কোনো প্রবলেম সলভিং এর নাম শুনছি। আমি এই ডুয়েটে ভর্তি হওয়ার পর যখন ফার্স্ট সেমিস্টারে, তখন আমি নাম শুনছি যে কোড ফোর্ট্রেস নামে একটা সাইট আছে যেখানে প্রবলেম সলভ করতে হয়। এই সফটওয়্যার কোম্পানি আছে যারা হচ্ছে সফটওয়্যার এই কোডিং করে এইভাবে হায়ার করে। আমি ডিপ্লোমা থাকতে কোনো সফটওয়্যার কোম্পানির নামও জানতাম না, সত্যিকার কথা। আপনারা কে কে জানতেন কয়টা সফটওয়্যার কোম্পানির নাম বলেন তো? আপনারা কি জানতেন সফটওয়্যার কোম্পানির নাম? না ভাইয়া। এই তো, এটা আমারও হয়েছিল আমি যখন ডিপ্লোমা। তাহলে কিভাবে শিখবো বলেন? তো আপনার সামনে সময় আছে, তারপর কি কি টপিক আছে সবই জানেন। সুতরাং এগুলা করবে আর কি। বিদায় বেনিস্টন ওলিও, হ্যাঁ ওলিও তো আমাকে এক বড় ভাই চাকরি করলো, চাকরি পাইছিল, ওখান থেকে বাইর হয় উনি আরেক জায়গায় গেছে আর কি। এগুলো জানতো। হ্যাঁ দেখেন, অনেক সফটওয়্যার কোম্পানি আছে, নামও জানবে সমস্যা নাই। তো সুতরাং করবেন কি, হাতের সময় আছে একটু কাজে লাগান, একটু ভালো ভালো প্র্যাকটিস করেন। যদি আপনার কম সময় থাকে প্রতিদিন 5 ঘন্টা দেন, 10 ঘন্টা পর্যন্ত দেন। আমি 5টা সলভ করালাম, আমি সাইটও দেখাই দিলাম, আপনি 10টা প্রবলেম সলভ করেন, আমি আরো দেখা দেবো, আরো প্রচুর প্রবলেম দেখাই দেবো। আমি 5টা করে করাইলাম, আপনি 10টা করে করলেন, সমস্যা নাই তো করতে। একটু প্রতিদিন 5 ঘন্টা করে সময় দেন যদি কম সময় থাকে আপনার হাতে। ভাই সাইটের লিঙ্ক গুলা কি দেয়া যাবে এখন? হ্যাঁ হ্যাঁ, আমি সব সবগুলাই দিয়ে দেবো, গ্রুপে সবটাই দিয়ে দেবো, এটা সমস্যা নেই। তো আপনারা প্র্যাকটিস করেন এইগুলা, এ সম্পর্কে একটা মানসিক ভাবে তৈরি হন প্রতিদিন 3-4 ঘন্টা মিনিমাম। তাহলে আমরা নেক্সট থেকে ক্লাস শুরু করব। হ্যাঁ, আজকের মতন এখানেই শেষ।